Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali. যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। বন্ধুরা, আজ থেকে শুরু করতে চলেছি তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, একটা সিরিজ অফ ক্লাস। সেটা হচ্ছে WBCS প্রিলিমস পরীক্ষায় ইংলিশ সাবজেক্টের উপরে তোমাদের প্রিপারেশন করানোর জন্য। WBCS পরীক্ষার প্রিলিমসে তোমরা যেন 25টা কোয়েশ্চেন থাকে ইংলিশে এবং মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে। সেখান থেকে 4টে উত্তর, তার মধ্যে থেকে সঠিক উত্তর তোমাদেরকে বেছে নিতে হয়। ইংলিশ সাবজেক্টে কোন কোন বিষয় থেকে কোন কোন টপিকের ওপরে কোন কোন চ্যাপ্টারের ওপরে কোয়েশ্চেন আসে, কটা করে কোয়েশ্চেন আসে এবং কিভাবে তোমরা প্রিপারেশন নেবে প্রিলিমসের ইংলিশ সাবজেক্টে। প্রিভিয়াস ইয়ার্সে কোয়েশ্চেন কেমন এসেছে, কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম ছিল, সেই কোয়েশ্চেন প্যাটার্নগুলো সলভ করলে তোমাদের কিন্তু খুব ভালো মতো একটা আইডিয়া আসবে পরীক্ষাতে কোয়েশ্চেন কীরকম আসছে, কোন লেভেলের কোয়েশ্চেন আসে, সেটা ডিফিকাল্ট না মডারেট না খুব সোজা আসছে। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই ভিডিও সিরিজে থাকবে। আমি এই ভিডিও সিরিজের প্রথমেই 2006 থেকে 2020 পর্যন্ত এই যে দীর্ঘ 15 বছর যতগুলো WBCS প্রিলিমস পরীক্ষা হয়েছে, WBCS পরীক্ষা হয়েছে, সেই সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি। আজকে 2018, 2019, 2020 এই 3 বছরের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। 75টা কোয়েশ্চেন থাকছে এবং আশা করব এই কোয়েশ্চেনগুলো তোমরা যদি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে ভিডিওগুলো, ক্লাসগুলো ফলো করবে, তাহলে তোমাদের কিন্তু প্রিলিমস পরীক্ষার ইংলিশ সাবজেক্টে কোনো রকম কোনো প্রবলেম হবে না, কোনো ভয় থাকবে না। কারণ প্রত্যেকটা টপিক আমি ধরে ধরে কিন্তু আলোচনা করব। যখন এই প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনের ডিসকাশনগুলো হয়ে যাবে, তারপরে কিন্তু প্রিলিমস পরীক্ষার ডিটেলে আলোচনা হবে, ডিটেলে প্রত্যেকটা টপিকের ওপরে কিন্তু ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। তাহলে শুরু করছি আজকের লেসন। আজকে প্রথমে 2020তে যে কোয়েশ্চেনগুলো এসেছিল ইংলিশে প্রিলিমস পরীক্ষায়, সেইগুলো নিয়ে ডিসকাশন হবে। ফার্স্ট কোয়েশ্চেন, হি সলভ দি প্রবলেম। ওকে, হি সলভ দি প্রবলেম। এখন প্রবলেমের আগে তোমাকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, সেখানে 4টের মধ্যে যে কোনো একটা শব্দ যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটা বসাতে হবে। হি সলভ দি ড্যাশ প্রবলেম। এখানে প্রবলেম হচ্ছে ধরো নাউন রয়েছে এবং নাউনের আগে আমরা জানি অ্যাডজেক্টিভ বসাতে হয়, তাই তো? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসাতে হয়। এখন প্রশ্ন হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ কোনটা তুমি বসাতে পারবে। প্রথম কথা, হার্ডলিটা অ্যাডজেক্টিভ নয়, এটা ইউজুয়ালি অ্যাডভার্ব হিসেবে বসানো হয়। এবার হার্ডলি হচ্ছে নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়, মানে হি হার্ডলি নো মি, সে প্রায় আমাকে জানেই না। হি হার্ডলি নো মি, সে প্রায় আমাকে জানে না, নেগেটিভ সেন্সে। এখন এই হার্ডলিটা কিন্তু এখানে বসাতে পারবো না, কারণ হার্ডলিটা এটা অ্যাডভার্ব, সুতরাং আমরা এখানে হচ্ছে না এবং এটা মানের দিক থেকেও কিন্তু হচ্ছে না যে হি সলভ দি হার্ডলি প্রবলেম, এটা কিন্তু হয় না। ওকে, যদি এরকমটা হতো হি হার্ডলি সলভ দি প্রবলেম, এই হি এর পরে হার্ডলি বসালে হি সলভ দি প্রবলেম হার্ডলি হবে না, হি হার্ডলি সলভ দি প্রবলেম, সে সমস্যাটা সমাধান প্রায় করেইনি, সেটা হতে পারতো। কিন্তু প্রবলেমের আগে আমরা অ্যাডজেক্টিভ বসাবো এবং সেখানে হার্ডলি বসবে না। এখানে আছে হার্ড এটা অ্যাডজেক্টিভ, এটা বসানো যেতে পারতো, কিন্তু এখানে দা আছে, হি সলভ দা হার্ড প্রবলেম হবে না, হি সলভ হার্ড প্রবলেম হতে পারে, হি সলভ এ হার্ড প্রবলেম হতে পারে। বা যখন দা বসাচ্ছি তখন ইউজুয়ালি আমরা দায়ের পরে সুপারলেটিভ ডিগ্রি বসাই, ইউজুয়ালি আমরা দায়ের পরে সুপারলেটিভ ডিগ্রি বসিয়ে থাকি। ওকে, এই অ্যাডজেক্টিভ যখন বসাবো সুপারলেটিভ ডিগ্রি বসাবো। কিন্তু এই যে হার্ডলিয়ার, হার্ডলিয়েস্ট, এগুলো কিন্তু হার্ডলি থেকে এসেছে। ওকে, এটার এখানে কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি করা হচ্ছে, যদিও এটার বাস্তব লজিকটা আমার কাছে খুব একটা ক্লিয়ার নয়, মানে হার্ডলিয়ার, হার্ডলিয়েস্ট বলে তেমন কোনো শব্দ হয় কিনা আমি খুব একটা শিওর নই। বা যেহেতু এখানে অপশনে দিয়েছে, তুমি দেখতে পাচ্ছ হার্ডলিয়ার, এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি, কারণ এর সাথে আমরা ইয়ার যোগ করছি, এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি করা হয়েছে, তাই তো? এবং হার্ডলিয়েস্ট এটা আমরা দেখতে পাচ্ছি সুপারলেটিভ ডিগ্রি করা হয়েছে। এবং যখন দা থাকবে এবং দায়ের পরে তোমাকে অ্যাডজেক্টিভ বসাতে হবে, তখন সেটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি বসাবো। যখন দা বসাবো এবং দায়ের পরে আমাকে একটা অ্যাডজেক্টিভ বসাতে বলা হয়, তখন সেটা সবসময় সুপারলেটিভ ডিগ্রি হয়, তখন সেটা সবসময় সুপারলেটিভ ডিগ্রি বসবে। ওকে, যদি এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতো এবং তারপরে দ্যান থাকতো, তাহলে কিন্তু আমাকে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এখানে কম্পারেটিভ ডিগ্রি বসাতে হতো। কম্পারেটিভ ডিগ্রির পরে সবসময় দ্যান বসে, ঠিক আছে? আর সুপারলেটিভে তুমি আগে একটা দা বসাচ্ছ এবং তারপরে সুপারলেটিভ ডিগ্রিটা বসছে, এবং সুপারলেটিভ ডিগ্রি মানে তার সাথে অ্যাডজেক্টিভের সাথে ইএসটি বসাচ্ছ, ঠিক আছে? এখানে হার্ডলিটা অ্যাডজেক্টিভ নয়, বাট এরা হার্ডলিয়েস্ট
করেছে, অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ডিগ্রি করেছে, তো আমাদের হাতে একটাই অপশন, সেটা হচ্ছে হার্ডলিয়েস্ট। কারণ দা থাকলে দায়ের পরে আমরা ইউজুয়ালি সুপারলেটিভ ডিগ্রি বসিয়ে থাকি, ঠিক আছে। সুতরাং অপশন কিন্তু যেটা আছে সেটা হার্ডলিয়েস্টটাই হবে বলে আমার মনে হচ্ছে। যদিও হার্ডলি আর হার্ডলিয়েস্ট এই শব্দগুলোর মানে কতটা বাস্তবে সম্মত মানে সম্ভব হয় সেটা আমি খুব একটা শিওর নই, বাট অপশন যেটা আছে তার মধ্যে হার্ডলিয়েস্টটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2, অ্যাড আ সুটেবল প্রিফিক্স টু এমবার্ক। এই এমবার্ক শব্দটাতে বলেছে একটা প্রিফিক্স যোগ করতে। প্রিফিক্স মানে প্রি মানে হচ্ছে আগে, তার মানে তুমি শব্দের আগে কিছু একটা বসাবে এবং নতুন একটা শব্দ তৈরি করবে। সাফিক্স আমরা জানি, সাফিক্স মানে যেটা শব্দের পরে বসে, তাই তো, এবং তারপরে নতুন শব্দ তৈরি হয়। যেমন ধরো চাইল্ড থাকলে চাইল্ডের পর যদি চাইল্ডের সাথে হুড বসাই, চাইল্ডহুড, সেটা কিন্তু সাফিক্স হচ্ছে হুডটা, এবং চাইল্ডহুড হয়ে যাচ্ছে। যদি আমরা এরকম শব্দের সামনে কিছু বসাচ্ছি এবং অন্য নতুন শব্দ তৈরি হচ্ছে, তখন আমরা তাকে প্রিফিক্স বলছি। এখানে বলতে বলা হয়েছে এমবার্কের সাথে কোনটা বসালে তোমার নতুন একটা প্রিফিক্স বসালে সেটা নতুন শব্দ তৈরি হবে। এখানে হচ্ছে ডিস এমবার্ক, মানে এমবার্ক আগে ডিস বসানো হয়েছে, তারপর আছে আন এমবার্ক মানে আন বসানো হয়েছে, ইম এমবার্ক, তারপরে ইন এমবার্ক। তাহলে এই যে চারটে প্রিফিক্স বসানো হয়েছে, তোমাকে বলতে হবে কোনটা একটা সুটেবল শব্দ তৈরি হচ্ছে। এমবার্ক মানে হচ্ছে যাত্রা করা, কোনো জায়গা ছেড়ে চলে যাওয়া বা কোথাও যাত্রা করা হচ্ছে, কোথাও যাওয়া হচ্ছে, এমবার্ক। এরকম ক্ষেত্রে আমরা বলতে পারি ডিস এমবার্ক, এটা আমাদের একটা সুটেবল ওয়ার্ড হচ্ছে। এই ডিস যখন প্রিফিক্সটা বসাচ্ছি এমবার্কের সাথে, তখন কিন্তু এটা একটা অর্থপূর্ণ শব্দ তৈরি হচ্ছে ডিস এমবার্ক। ডিস এমবার্ক মানেও একই রকম, তার মানে কোথাও লিভ করা হচ্ছে বা কোনো গেট অফ হচ্ছে, যাত্রা করা হচ্ছে, ঠিক আছে। সো আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। নেক্সট কোয়েশ্চেন, ইউজ দ্য রাইট প্রিপোজিশন। প্রিপোজিশন বসাতে বলেছে হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস। এখানে কসমেটিক গুডস যেটা রয়েছে, জিনিসপত্রগুলো কসমেটিক জিনিস রয়েছে, তা নিয়ে সে কী করে, সে ডিল করে। সে ডিল করে মানে সে সেই জিনিসগুলো নিয়ে ব্যবসা করে, তাই তো। এখানে কিন্তু তোমাকে ডিলের সাথে যদি আমরা ইন বসাই, ডিল ইন, তার মানে সেটা কিন্তু ব্যবসা করা বোঝায়। ডিলের সাথে যদি উইথ বসে, তার মানে সেটা হচ্ছে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, কোনো কিছু ব্যবহার করা হচ্ছে। তাই জন্য ডিলের সাথে কিন্তু ইন হবে, মানে ব্যবসা করা। সো হি ডিলস ইন কসমেটিক গুডস, সে কসমেটিক গুডসের ব্যবসা করে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 4, fill in the blanks with the right option. He cannot cope dash this pressure. He cannot cope, সে কিন্তু মানিয়ে নিতে পারছে না দিস প্রেশার, এই প্রেশারের সাথে, এই চাপের সাথে সে মানিয়ে নিতে পারছে না। এখানে কোপের পরে কিন্তু আমাদের যে প্রেপোজিশনটা বসে সেটা হচ্ছে উইথ বসে, কোপ উইথ। হি ক্যানট কোপ উইথ দিস প্রেশার, সে এই প্রেশারটার সাথে, এই চাপের সাথে সে কিন্তু চাপটা সহ্য করতে পারছে না, মানিয়ে নিতে পারছে না। সো হি ক্যানট কোপ উইথ দিস প্রেশার। অনেক সময় আমরা চলতি কথা বলতে গিয়ে কোপ আপ উইথ বলি, কোপের পর আপ বসাই তারপরে আবার একটা উইথ বসাই, এটা কিন্তু ভুল করা হয়। কোপের সাথে শুধু উইথ হবে, কোপ আপ উইথ এরকম হবে না, শুধু কোপ উইথ হবে। কোয়েশ্চেন নাম্বার 5, ইমপ্যাশনড মিনস। ইমপ্যাশন কথাটার মানে কি? আমরা প্যাশন কথাটা মানে সবাই জানি না, প্রচণ্ড আবেগ, প্রচণ্ড একটা ইমোশন, প্যাশন, জোশ থাকে একটা, প্যাশন, প্যাশনেট, সেটা মানে বলছে। তার সাথে যখন আমি ইন বসাচ্ছি, এটা কি হয়, ইমপ্যাশনটাকে আরও বেশি জোর করছে, জোরালো করছে, মানে প্রচণ্ড গ্রেট প্যাশন বোঝাচ্ছে, আরও বেশি করে প্যাশন বোঝাচ্ছে। এখানে যে অপশন রয়েছে ডিসপ্যাশনেট, ডিসপ্যাশনেট মানে উল্টো, প্যাশন নেই। আনইমোশনাল মানে প্যাশন নেই, ইমোশন নেই। প্যাশনলেস মানে প্যাশন তার নেই। এখানে কিন্তু প্রত্যেকটা অপশন অপোজিট ওয়ার্ড বলছে। একমাত্র আর্ডেন্ট শব্দটাই কিন্তু একই কথা বোঝাচ্ছে, যার মানে হচ্ছে প্রচণ্ডভাবে সে প্যাশনেট, প্রচণ্ডভাবে সে ইমোশন, প্রচণ্ডভাবে সে প্যাশন শো করছে। ইমপ্যাশন মানে হলো আর্ডেন্ট। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ। তোমার ঘড়িতে কটা বাজে? হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ। এখানে কি হয়, আমরা ইউজুয়ালি এখানে ইন করবে, তোমরা স্টুডেন্টরা অনেকে ইন করবে, কারণ ঘড়ির মধ্যে সময়টা দেখতে পাচ্ছ ইন হয়। বাট সেক্ষেত্রে কি হয়, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। তোমার ঘড়িতে কটা সময় হচ্ছে, ঘড়ির দ্বারা সময়টা উঠছে। সো হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, আমরা একটু ইন ইয়োর ওয়াচ কিন্তু বলবো না। ওকে, কোয়েশ্চেন নাম্বার 7, কনভার্ট দি গিভেন সেন্টেন্স ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে কোয়েশ্চেনমূলক সেন্টেন্সে পরিণত করতে, কোয়েশ্চেনমূলক সেন্টেন্স। সেন্টেন্সটা হচ্ছে
অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, সততাই মূলধন, সেটাকে এখানে বলা হচ্ছে অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। এবার চারটে অপশনের মধ্যে তোমাকে দেখতে হবে কোনটা সঠিক অপশন। এখানে দেখো অপশন ডিতে প্রথমে দেখতে পাচ্ছ হোয়াই রয়েছে, এখানে কিন্তু ওয়াই আসবে না, এখানে কোথাও WH কোয়েশ্চেন করতে বলেনি, সুতরাং ওয়াইটা এখানে আসবে না, এটা প্রথমেই আমরা কাটা দিয়ে দেবো, এটা প্রথমেই আমরা রিজেক্ট করে দেবো। তারপরে বলছে ইজ অনেস্টি দ্য বেস্ট পলিসি, অনেস্টি কি সঠিক বেস্ট পলিসি? এটা কিন্তু হবে না, কারণ তোমাকে এখানে যে কোয়েশ্চেনটা করতে বলা হয়েছে অনেস্টি দ্য বেস্ট পলিসি, অনেস্টি হয় সঠিক মানে সব থেকে যথার্থ পলিসি, সব থেকে ভালো পলিসি। এখানে তুমি যদি বলো ইজ অনেস্টি দ্য বেস্ট পলিসি, অনেস্টি কি বেস্ট পলিসি, এটা কিন্তু হবে না, কারণ তোমাকে এখানে নট দিয়ে বলতে হবে। কারণ তোমাকে এখানে কোয়েশ্চেন করতে বলা হচ্ছে, তুমি করছো কোয়েশ্চেন, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কিন্তু কোয়েশ্চেন করা হয় না, সেটা সেই ফ্যাক্টসটাকে আরও বেশি জোরদার করা হয়। যেমন ধরো যদি বলি যে প্রত্যেকেই তার মাদারল্যান্ডকে ভালোবাসে, প্রত্যেকে আমরা আমাদের মাতৃভূমিকে ভালোবাসি, এখন যদি সেটাকে কোয়েশ্চেন করা হয় যে কে মাদারল্যান্ডকে ভালোবাসে, তাহলে কিন্তু কোয়েশ্চেনটা সঠিক হবে না। তোমাকে কোয়েশ্চেনটা এভাবেই করতে হবে, মাদারল্যান্ডকে কে না ভালোবাসে, তোমার কিন্তু এটা না আসছে, এই না দিয়ে যে কোয়েশ্চেনটা করছো এটা কিন্তু অ্যাকচুয়ালি কোয়েশ্চেন নয়, তুমি তোমার ফ্যাক্টটাকে আরও জোরদার করার জন্য এরকম করে বলছো। তুমি কি আজকে ভাত খাওনি, মানে তুমি ডেফিনেটলি ভাত খেয়েছো, ঠিক আছে, তুমি কি তার সাথে দেখা করোনি, অবশ্যই তুমি তার সাথে দেখা করেছো। এখানে না দিয়ে বলা হচ্ছে মানে কিন্তু আরও বেশি স্ট্রেস দেওয়া হচ্ছে হ্যাঁ এর ওপরে। তেমনিভাবে যদি বলি ইজ অনেস্টি দ্য বেস্ট পলিসি, অনেস্টি কি বেস্ট পলিসি, তার মানে কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে না, কারণ আমি এখানে কোয়েশ্চেন করছি কিন্তু সেটা অ্যাকচুয়ালি কোয়েশ্চেন নয়, সেটা আরও বেশি জোরদার করার জন্য, তাই জন্য কিন্তু আমাকে একটা নট নিয়ে আসতে হবে। ওকে, এরপরে দেখো দুটো জায়গাতে নট আছে, দুটো সেন্টেন্সে নট আছে। ইজ নট অনেস্টি দ্য বেস্ট পলিসি এটা একটা আছে, আর একটা আছে ইজ অনেস্টি নট দ্য বেস্ট পলিসি। এখন তোমাকে বুঝতে হবে নটটা আগে বসছে অনেস্টি না অনেস্টির পরে বসছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার অনেস্টি আমরা জানি এটা কিন্তু নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? অনেস্টি সততা, চোখে দেখতে পাও না কিন্তু তুমি ফিল করতে পারো, তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো যখন নাউন থাকছে তখন আমরা কি করব, নাউনের আগে আমরা নট বসাবো। ইজ নট অনেস্টি দ্য বেস্ট পলিসি। যদি এখানে নাউনের বদলে প্রোনাউন থাকতো তাহলে কিন্তু আমরা প্রোনাউনের পরে নট বসাতাম। যদি প্রোনাউন থাকতো তাহলে প্রোনাউনের পরে আমরা নট বসাতাম, প্রোনাউনের পরে আমরা নট বসাবো, কিন্তু নাউনের আগে আমরা নট বসাবো। যেহেতু অনেস্টি নাউন তাই জন্য অপশন বি হবে সঠিক, ইজ নট অনেস্টি দ্য বেস্ট পলিসি, ইজন্ট অনেস্টি দ্য বেস্ট পলিসি, এটা হবে আমাদের সঠিক উত্তর। ওকে, আই হোপ আমি তোমাদের বোঝাতে পারছি, এবং তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। কোয়েশ্চেন নাম্বার 8, হি উইল রিচ হোম ড্যাশ অ্যাট নাইট, হি উইল রিচ হোম ড্যাশ অ্যাট নাইট, সে রাত্রিবেলা বাড়ি পৌঁছবে। এখানে বলছে লেটলি, লেট, লেটার, লেটেস্ট। লেটলি মানে হচ্ছে অতি সম্প্রতি কোনো একটা ঘটনা ঘটছে, লেটেস্ট মানে কিন্তু একদম নতুন যে এডিশন বলতে পারে, একদম লেটেস্ট যেটা চলছে বাজারে, একদম লেটেস্ট, একদম আধুনিক, একদম বর্তমানের কথা। লেট মানে কিন্তু দেরি করে, লেটার মানে কিন্তু দেরি করে, লেটের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে লেটার, লেটের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে লেটার, এটাও দেরি করে মানে বোঝায়। কিন্তু তোমাকে দেখতে হবে এই সেন্টেন্সে কোথাও কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হচ্ছে কিনা, এখানে কিন্তু কোথাও কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হচ্ছে না, তাই জন্য কিন্তু এখানে লেটারটা হবে না। ওকে, এটা প্রথমে বাদ। লেটলি মানে অতি সম্প্রতি, এটাও কিন্তু হবে না, কারণ হি উইল রিচ হোম, সে বাড়িতে ফিরে আসবে, অতি সম্প্রতি রাত্রিবেলা, এটা হচ্ছে না, এটাও কাটা। লেটেস্ট, লেটেস্ট এডিশন, লেটেস্ট বই, এগুলো আমরা ইউজ করে থাকি। লেটেস্ট অ্যাট নাইট এটা কখনো হবে না, তাই অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অপশন, লেট অ্যাট নাইট, দেরি করে আসবে, লেট অ্যাট নাইট, দেরি করে আসবে। ওকে, which complex form is correct for the following sentence? Everyone is happy during Christmas celebration, everyone is happy during Christmas celebration, এটাকে বলেছে তোমাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে হবে। কমপ্লেক্স সেন্টেন্স পরিণত করতে গেলে তোমাকে একটা ক্লজ নিয়ে আসতে হবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আসতে হবে। ওকে, সাব ক্লজ বা হেল্পিং ক্লজ নিয়ে আসতে হবে। বলছে when Christmas celebrations occur everyone is happy, এখানে দেখো when থেকে কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে।
বলছে when Christmas celebrations occur, তারপরে everyone is happy, মেইন ক্লজ। তাহলে তোমার এখানে একটা সাব ক্লজ আছে, এখানে একটা মেইন ক্লজ আছে। ওকে, নাম্বার বি, ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন এভরিওয়ান ইজ হ্যাপি। এখানে কিন্তু ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন এটা কিন্তু কোনো ক্লজ নয়। ক্লজে তোমার একটা সাবজেক্ট থাকছে, একটা তোমার ভার্ব থাকছে। এখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ না সাবজেক্ট বা ভার্ব, কিন্তু সেরকমভাবে দেখছি না এখানে। ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন এটা কিন্তু পুরোটাই একটা সাবজেক্ট হচ্ছে, এটা একটা ফ্রেজ বলতে পারো, এটা কিন্তু ক্লজ নয়। সুতরাং এই বি নাম্বার সেন্টেন্সে আমরা কোথাও কিন্তু ক্লজ দেখতে পেলাম না, তাই এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হলো না। নাম্বার সি, এভরিওয়ান ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন ইজ হ্যাপি। এভরিওয়ান এটা সাবজেক্ট, ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন ইজ হ্যাপি, এইটা কিন্তু একটা ফ্রেজ হচ্ছে, এখানে কিন্তু কোথাও কোনো ক্লজ হচ্ছে না, কারণ তোমার সাবজেক্টটা আলাদা। তাই জন্য এখানেও আমরা কোনো কমপ্লেক্স সেন্টেন্স দেখতে পেলাম না, কারণ ক্লজ নেই। হ্যাপি ইজ এভরিওয়ান ওয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার্ড। ওকে, এখানে ফার্স্ট অফ অল তো ক্রিসমাস সেলিব্রেশন অকার্ড এটা পাস্ট টেন্স করে দিয়েছে, এটা ভুল আছে গ্রামাটিক্যালি। প্লাস এভরিওয়ান ইজ হ্যাপি ইজ এভরিওয়ান। ওকে, সাবজেক্ট কিন্তু ইংলিশে তোমার এখানে এভরিওয়ানটা হওয়া উচিত, মানে এভরিওয়ান ইজ হ্যাপি হওয়া উচিত ছিল। হ্যাপিটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, তো এভরিওয়ান ইজ হ্যাপি হওয়া উচিত ছিল, হ্যাপি ইজ এভরিওয়ানটা হওয়া উচিত নয়। সেজন্য কিন্তু গ্রামাটিক্যালি সেন্টেন্সটা ঠিক হচ্ছে না। তাই জন্য অপশন নাম্বার এ হবে সঠিক, যেখানে বলা হচ্ছে ওয়েন ক্রিসমাস সেলিব্রেশনস অকার, যখন ক্রিসমাস সেলিব্রেশনটা হয় এভরিওয়ান ইজ হ্যাপি, প্রত্যেকে খুশি থাকে। এই ওয়েন থেকে তোমার একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছিল এবং সেই জন্য এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কোয়েশ্চেন নাম্বার 10, তোমাকে একটা প্রেপোজিশন বসাতে বলা হয়েছে। উই স্যাট ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি। শেড অফ দ্য ট্রি, ছায়া, গাছের ছায়াতে আমরা বসলাম। এখানে আন্ডার কিংবা বেলো এইগুলো কথাগুলো নিচে, তাই তো? আন্ডার মানে নিচে, বেলো মানে নিচে। এখন গাছের ছায়াটা তো নিচেই পড়ছে, গাছের ছায়াটা তো ওপরে পড়ছে না, এবং তুমি গাছের ছায়া নিচেই তুমি বসছো। সুতরাং শেড মানে কিন্তু অলরেডি বোঝানো হচ্ছে সেটা নিচে, তাই জন্য আন্ডার বা বেলো কিন্তু তোমাকে বলতে হয় না, তোমাকে ইন বলতে হয়। ইন দ্য শেড, গাছের ছায়াতে বসলাম, গাছের ছায়ার নিচে বসলাম হয় না, গাছের নিচে বসলাম হয়। উই স্যাট আন্ডার দ্য ট্রি হতো, কিন্তু যখনই শেড বলে দিলাম, ছায়া বলে দিলাম, তখন গাছের ছায়ার মধ্যে বসছি। সো উই স্যাট ইন দ্য শেড অফ দ্য ট্রি হবে। বেবিজ ড্যাশ ওয়েন দে আর হাংরি, এটা কিন্তু দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়েছে। বেবিজ, তারপরে সাবজেক্ট বসবে ওয়েন দে আর হাংরি, যখন তাদের খিদে পায়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সাধারণ অভ্যেস যে বাচ্চারা খিদে পেলে কান্না করে, এটা কিন্তু একটা অভ্যেসের কথা বোঝাচ্ছি। তাই জন্য এক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করলে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এখানে বেবিজ হচ্ছে প্লুরাল নাম্বার আছে, তাই জন্য আমাকে দেখতে হবে প্লুরাল নাম্বারের পরে কিন্তু সাবজেক্টটা সবসময় প্লুরাল হবে। সাবজেক্টটা প্লুরাল হলে কিন্তু সাবজেক্টের সাথে এস বা ইএস যোগ করা হবে না, তাই জন্য সাবজেক্ট হবে ক্রাই, এটা হবে সঠিক উত্তর। এখানে যদি ক্রাইড বলতাম, এটা কিন্তু পাস্ট টেন্স হয়ে যেত, তাহলে কিন্তু অভ্যেস বোঝাতো না। যদি এখানে আর ক্রাইং বলতাম তাহলে হতো না, কারণ বেবিজ আর ক্রাইং হোয়েন দে আর হাংরি, এটা হবে না, কারণ বেবিজ আর হাংরি এটা যখন আমি সিম্পল প্রেজেন্ট টেন্সে বলছি, সেন্টেন্সের অপর অংশটাও সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। তাই জন্য এটাও ভুল, কারণ বাচ্চাগুলো এখনই শুধু কাঁদছে না খিদে পেলে, বাচ্চারা ইউজুয়ালি কেঁদে থাকে, তাই জন্য কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। এখানে যেটা আছে ক্রাইজ, এটাও প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু এখানে যেহেতু সাবজেক্টটা প্লুরাল, তাই জন্য ভার্বের সাথে এস বা ইয়েস বসবে না। যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে সাবজেক্টে, হি কিংবা শি কিংবা নাম যে কোনো ইট থাকে, মানে আমি এবং তুমি ছাড়া যে কোনো অন্য একা একজন মানুষ যখনই হবে, তখনই তারপরে ভার্বের সাথে আমরা এস বা ইয়েস বসাবো। কিন্তু এখানে বেবিজ হচ্ছে প্লুরাল নাম্বার, তাই জন্য কিন্তু এরপরে ভার্বের সাথে এস বা ইয়েস বসবে না, তাই জন্য সঠিক উত্তর হবে ক্রাই। বেবিজ ক্রাই ওয়েন দে আর হাংরি। কোয়েশ্চেন নাম্বার 12, ইট ইজ 9 o'clock ইন দার্জিলিং ইন দ্য মর্নিং, সকাল 9টা বাজে দার্জিলিংয়ে, অ্যান্ড দেয়ার ইজ স্নো, ইট ইজ স্নোয়িং, ইট স্নোজ, ইট স্নোড। বলছে সকাল 9টা বাজে দার্জিলিংয়ে, আর এখন কি হচ্ছে, এখন বরফ পড়ছে। এটা কিন্তু কন্টিনিউয়াস সেন্সে ইউজ করা হচ্ছে, তাই জন্য ইট ইজ স্নোয়িং হবে। এখন হচ্ছে কি হচ্ছে, বরফ পড়ছে। এখানে কিন্তু ইট স্নোজ, এই যে কন্টিনিউয়াস টেন্স না বলে তুমি যদি বলো কি প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স হবে, যেটা একটা তুমি অভ্যেস বোঝাবে, ইউজুয়ালি সকাল 9টা বাজলেই বরফ পড়ে, তা কিন্তু নয়।
আজকে সকাল 9টা হয়েছে এবং আজকে বরফ পড়ছে, এটা কিন্তু বর্তমান কন্টিনিউয়াস টেন্সে চলছে। এটা কিন্তু এমন নয় যে দার্জিলিংয়ের প্রত্যেক দিন সারা বছর 9টা বাজলেই বরফ পড়তে শুরু করে, তা কিন্তু না। তাই জন্য এখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সটা বসাবো না। ইট স্নোড এটাও হবে না, কারণ এটা পাস্ট টেন্সের কথা বলছে, এটা হবে না। দেয়ার ইজ স্নো এটাও হবে না, তোমাকে বলতে হবে ইট ইজ স্নোয়িং, এখন বরফ পড়ছে। সকাল 9টা বেজেছে এবং এখন বরফ পড়ছে। কোয়েশ্চেন নাম্বার 13, আই নিড আ ড্যাশ নোট। আমার একটা নোট দরকার। ওকে, এখানে অপশন দেখো 500 রুপিস, মানে 500 টাকার একটা নোট দরকার। এইরকম ক্ষেত্রে যখন তুমি দেখছো 100 রয়েছে, ঠিক আছে, বা ধরো তোমার বলা হচ্ছে থাউজেন্ডস রয়েছে, কিংবা লাখ রয়েছে, মিলিয়ন্স রয়েছে, ডজন রয়েছে, স্কোর রয়েছে, এই রকম যখন তোমার শব্দগুলো থাকবে আর তার আগে যখন কোনো সংখ্যা থাকবে, নিউমেরিক্স থাকবে, যেমন ধরো বলতে পারো 500 রুপি নোট, কিংবা 100 বা 100 রুপি নোট, 600 রুপি নোট, ঠিক আছে, বা বলতে পারো 3 মিলিয়ন পিপল, বা বলতে পারো যে 100 বয়। ওকে, এই যখন এই 100 কিংবা লাখ কিংবা থাউজেন্ড কিংবা মিলিয়ন কিংবা ডজন, এই রকম সংখ্যাগুলোর আগে কোনো একটা তুমি সংখ্যা বসাচ্ছ, ঠিক আছে, এইগুলোর আগে যখন তুমি একটা কোনো ডেফিনিট সংখ্যা বসাচ্ছ, তখন কিন্তু এইগুলোর সাথে কোথাও এস বসে না। তখন এই 100 কিংবা লাখ কিংবা মিলিয়ন কিংবা ডজন এগুলোর সাথে কোথাও এস বসবে না। তার মানে এই যে সি অপশন আছে হান্ড্রেডস এবং ডি অপশন আছে হান্ড্রেডস, এটা কিন্তু প্রথমেই কাটা হয়ে যাচ্ছে, প্রথমেই এগুলো ভুল প্রমাণিত হচ্ছে। আবারও বলে দিই, যখন এই 100 থাকবে, থাউজেন্ডস থাকবে, লাখ থাকবে, মিলিয়ন থাকবে, ডজন থাকবে, এই রকম শব্দগুলো থাকছে, তখন কিন্তু তোমরা কখনোই তার আগে যদি কোনো সংখ্যা থাকে, সেই সংখ্যা থাকার জন্য 100-এর সাথে এস বসাবে না। ওকে, তাহলে আমাদের যেটা দুটো অপশন রইলো এ আর বি, 500 500, এই দুটো অপশন আমাদের সঠিক। এরপরে তোমাকে দেখা যাচ্ছে এখানে রুপিস আছে, এখানে রুপি আছে, একটার সাথে এস বসানো আছে, একটার সাথে এস বসানো নেই। এবার তোমাকে দেখতে হবে এখানে যে নোট কথাটা আছে, এখানে যে নোট কথাটা আছে, সেই নোট কথাটা কিন্তু একটা নাউন। নোট কথাটা হচ্ছে একটা নাউন। এবার তার আগে তোমাকে কি বসাতে হয়? অ্যাডজেক্টিভ বসাতে হয়। নাউনকে সিগনিফাই করার জন্য তোমাকে অ্যাডজেক্টিভ বসাতে হয়, এটা আমরা জানি। এখন প্রবলেম হচ্ছে নাউন কিংবা প্রোনাউনকে আমরা যেমনভাবে এটাকে সিঙ্গুলার প্লুরাল করতে পারি, এস বা ইএস বসিয়ে, বা বিভিন্নভাবে যে সিঙ্গুলার এবং প্লুরাল করা যায়, এক বচন বহু বচন করা যায়, এবং নাউন বা প্রোনাউনের শুধুমাত্র কিন্তু জেন্ডার হয়, নাউন বা প্রোনাউনের কিন্তু শুধুমাত্র জেন্ডার বা লিঙ্গ পরিবর্তন হয়, আর কিন্তু কারোর লিঙ্গ পরিবর্তন কিংবা সিঙ্গুলার প্লুরাল হয় না। কিন্তু অ্যাডজেক্টিভের আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুলার প্লুরাল হবে না। এখানে যে রুপিস আছে বা রুপি আছে না, এই অ্যাডজেক্টিভের কিন্তু আমরা এই প্লুরাল ফর্ম কিন্তু করতে পারবো না। অ্যাডজেক্টিভ একটা কোয়ালিটি, একটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে নাউনের সম্পর্কে, তার কিন্তু কোনো রকম প্লুরাল ফর্ম হয় না। শুধুমাত্র নাউন এবং প্রোনাউনেরই সিঙ্গুলার প্লুরাল করতে পারবে এবং জেন্ডার চেঞ্জ করতে পারবে, অন্য পার্টস অফ স্পিচের কিন্তু হবে না। সুতরাং অ্যাডজেক্টিভের এখানে কিন্তু সিঙ্গুলার প্লুরাল হবে না। তাই অ্যাডজেক্টিভের এখানে যেটা আছে রুপি, এটাই আমরা বসাবো, আমরা কিন্তু প্লুরাল যেটা রুপিস আছে এটা কিন্তু বসাবো না। আবার একবার বলি, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে এবং অ্যাডজেক্টিভের প্লুরাল ফর্ম করা যায় না। সুতরাং এখানে রুপি হবে, রুপিস হবে না। আর এই 100, মিলিয়ন কিংবা লাখ কিংবা থাউজেন্ডস এগুলোর আগে যখন কোনো সংখ্যা বসছে, তখন তার সাথে কোথাও এস বসে না। সুতরাং 500 রুপি হবে, 500 রুপিটা হবে সঠিক উত্তর। ওকে, আই হোপ তোমাদেরকে আমি এটা বোঝাতে পারছি, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা রুলস ইংলিশ গ্রামারে, এবং প্রচুর ভার পরীক্ষাতে, বিভিন্ন পরীক্ষাতে এই এক্সাম্পলস বা এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে, ঠিক আছে। কিন্তু যখন ধরো তোমাকে বলা হচ্ছে যে কয়েকশো লোক, যখন বলা হচ্ছে কয়েকশো লোক, তখন কিন্তু ধরো তুমি বললে হান্ড্রেডস অফ পিপল। একটা ছোট্ট একটা নিয়ম তোমাদের বলে দিই, এখানে হান্ড্রেডস অফ পিপল বললে, যখন বললো কয়েকশো লোক সেখানে জড়ো হয়েছিল, দে আর হান্ড্রেডস অফ পিপল। এখন তোমরা বলতে পারো তাহলে স্যার এখানে হান্ড্রেডসের সাথে এস বসিয়েছি কেন? কারণ 100-এর আগে কিন্তু কোনো সংখ্যা নেই যে কতশো লোক আছে, এটা কিন্তু বলছে না, এখানে বলছে কয়েকশো লোক আছে, সুতরাং হান্ড্রেডস অফ পিপল হতে পারে। আর একটা লজিক হচ্ছে, সেটা হচ্ছে এখানে অফ আছে, এখানে অফ আছে, অফের আগে কিন্তু তুমি এখানে নাউন বসাতে পারো, অফের আগে কিন্তু তুমি এখানে নাউন বসাতে পারো, অ্যাডজেক্টিভ কিন্তু বসছে না। এই পিপলটা হচ্ছে নাউন, এখানে অফ আছে, তাই অফের আগে কিন্তু এই 100টার অ্যাডজেক্টিভ থাকছে না, এটাও কিন্তু নাউন হয়ে যাচ্ছে। নাউনের সাথে তো তুমি এখানে অবশ্যই
এস বাই এস বসাতে পারো, একটা প্লুরাল করতে পারো। সেই জন্য হান্ড্রেডস অফ পিপল এটা কিন্তু তুমি বলতে পারো, থাউজেন্ডস অফ পিপল এটা বলা যেতে পারে, ঠিক আছে। কিন্তু যখনই এর আগে কোনো সংখ্যা বসছে, 1 কিংবা 2 কিংবা 3 বা 4 এরকম বসছে এবং 100 রুপি নোট বলতে পারবে, তখন কিন্তু আর 100 এর সাথে এস বসবে না। কিন্তু যখন এখানে অফ আছে, অফের আগে তুমি এখানে নাউন বসাচ্ছ এবং নাউনের সাথে তুমি এস বাই এস যোগ করে সেটাকে প্লুরাল করতে পারো, ঠিক আছে। সুতরাং হান্ড্রেডস অফ পিপল বলতে পারো, থাউজেন্ডস অফ পিপল বলতে পারো, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু তোমাকে জানতে হবে, ওকে। কোয়েশ্চেন নাম্বার 14, উই ড্যাশ আর ডিনার লাস্ট নাইট। আগের দিন রাত্রিবেলা আমরা আমাদের ডিনার খেয়েছিলাম, তাই তো। এখানে আছে হ্যাভ টেকেন, টুক, হ্যাড টেকেন, টেক তো হবে না প্রেজেন্ট টেন্স, কারণ আগের দিন রাতের কথা বলা হচ্ছে। এবার বলছে হ্যাড টেকেন পাস্ট পারফেক্ট টেন্সও এখানে বসবে না। হ্যাভ টেকেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও এখানে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সও এখানে বসবে না। কেন বসবে না প্রেজেন্ট পারফেক্ট টেন্স? কারণ যখন আমরা অতীতকালে একটা কাজ করেছি এবং একটা টাইম মেনশন করেছি, তখন সেটা সবসময় সিম্পল পাস্ট টেন্সে হবে। যখন আমরা কোনো কাজ করেছি এবং কাজের টাইমটা মেনশন করেছি, সময় মেনশন করেছি, কখন কাজটা করেছি, তখন আমরা সবসময় সিম্পল পাস্ট টেন্স বসাবো, সেটা হবে টুক। উই টুক আর ডিনার লাস্ট নাইট। যদি এখানে লাস্ট নাইটটা না থাকতো তাহলে কিন্তু হ্যাভ টেকেন হতো, উই হ্যাভ টেকেন আর ডিনার, আমরা আমাদের রাতের খাবার খেয়েছি। কারণ সেখানে সময়টা ইম্পর্টেন্ট নয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সময়টা ইম্পর্টেন্ট নয়। তুমি কি হোমওয়ার্ক করেছো? ইয়েস, আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। আমি আমার হোমওয়ার্ক করেছি। হোমওয়ার্কটা কখন করেছো সেটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট নয়। বাট যখন টাইমটা ইম্পর্টেন্ট হবে তখন এই ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স বসাবো। সো উই টুক আর ডিনার লাস্ট নাইট হবে, ওকে। নেক্সট কোয়েশ্চেন, হি সেড গ্রাস ইজ গ্রিন। সে বলেছিল গ্রাস ইজ গ্রিন, ঘাস হয় সবুজ। ঘাস তো সবুজ, ঘাস আমি কালকে বলি, আজকে বলি, ভবিষ্যতে বলি, যখনই বলি ঘাস সবুজই হয়। এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, ঘাস সবসময় সবুজ হয়। সুতরাং এই ধরনের সেন্টেন্সগুলোকে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করি তখন কিন্তু এই সেন্টেন্সে প্রেজেন্ট টেন্স যেটা থাকে সেটা কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সেই রাখি, সেটা কিন্তু আমরা চেঞ্জ করি না। এটা হচ্ছে নিয়ম। সুতরাং আমি বলতে পারি হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিন। সে বলেছিল যে গ্রাস হয় গ্রিন, এটা হবে সঠিক উত্তর। কারণ গ্রাস ইজ গ্রিন এটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ হবে না। এখানে বলছে গ্রাস ওয়াজ গ্রিন, পাস্ট টেন্স করে দিয়েছে, এটা চেঞ্জ হবে না। হ্যাড বিন গ্রিন তো কোনো মতেই হবে না। উইল অলওয়েজ বিন, একদমই সেটা হবে না, এখানে কোথাও উইল নেই। সো হি টোল্ড দ্যাট গ্রাস ইজ গ্রিন। কারণ এই রকম যে ধ্রুব সত্য কথাগুলো আছে, যেমন ধরো সূর্য পূর্ব দিকে হতে পশ্চিম দিকে অস্ত যায়, এগুলো সবসময়ের জন্য সত্যি। তাই এগুলো যখন ন্যারেশন চেঞ্জে আসবে তখন কিন্তু এগুলো টেন্স প্রেজেন্ট টেন্সেই রাখবো, আমরা কখনো টেন্স চেঞ্জ করবো না। কোয়েশ্চেন নাম্বার 16, ইউজ দ্য রাইট এক্সপ্রেশন। আই ড্যাশ দ্য পেশেন্ট উইল ডাই। আমি ড্যাশ দ্য পেশেন্ট উইল ডাই, পেশেন্টটি মারা যাবে, ওকে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিম্পল ফিউচার টেন্সে আছে, তাই তো, উইল ডাই। আই হোপ, আমি আশা করি পেশেন্টটা মারা যাবে। আই থিঙ্ক পেশেন্টটা মারা যাবে। আই সি পেশেন্টটা মারা যাবে। আই এম অ্যাফ্রেড দ্য পেশেন্ট উইল ডাই। যখন এই ধরনের কোনো নেতিবাচক কথা বলা হয়, নেগেটিভ কথা বলা হয়, যেখানে তোমার মনে হচ্ছে এই কাজটা করতে পারবে না বা কাজটা সঠিক নয় বা কাজটা ভুল বা কাজটা বাজে কিছু হতে চলেছে, তখন তুমি আই এম অ্যাফ্রেড এইটা বলতে পারো। আই এম অ্যাফ্রেড দ্য পেশেন্ট উইল ডাই। আমার কিন্তু এটা মনে হচ্ছে যে পেশেন্টটা মারা যাবে, মানে এটা কিন্তু একটা নেগেটিভ সেন্সে তুমি বলতে পারো। এবং যখন তুমি জানো যে সেটা সম্ভব হচ্ছে না, ওকে, ধরো তুমি একটা কিছু ভুল কাজ করেছো বা তুমি একটা কোয়েশ্চেন আনসার ভুল বলেছো, তখন তোমার যে টিচার রয়েছে তিনি তোমাকে বলবে আই এম অ্যাফ্রেড দ্য আনসার ইজ রং। আমার মনে হচ্ছে যে আনসারটা রং হয়েছে, আই এম অ্যাফ্রেড দ্য আনসার ইজ রং, এরকমভাবে কিন্তু কথাটা বলা হয়। সো আই এম অ্যাফ্রেড দ্য পেশেন্ট উইল ডাই, এটা হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 17, দি ইডিওম্যাটিক এক্সপ্রেশন পুল ইয়োরসেলফ টুগেদার। পুল ইয়োরসেলফ টুগেদার কথাটা মানে কি? মানে হচ্ছে কাম ডাউন বাই ইয়োরসেলফ, নিজেকে নিজেই শান্ত করো। পুল ইয়োরসেলফ টুগেদার, নিজেকে সংযত করো, আমি যেটা বাংলায় বলি, তাই তো, নিজেকে সংযত করো, তার মানে হচ্ছে কাম ডাউন বাই ইয়োরসেলফ, ওয়ানসেলফ। দ্য ওয়ার্ড অ্যানালোগাস মিনস, অ্যানালোগাস কথাটার মানে কি? এখানে যখনই অ্যানালগা বা অ্যানালজি, তাই তো, অ্যানালজি থেকে এসছে। অ্যানালজি মানে হচ্ছে কম্পেয়ার করা, তুলনা করা, তার মানে উত্তর হবে কম্পেয়ারেবল, তুলনা করা, ওকে। অ্যানালগাস মানে হচ্ছে তুলনা করা, অ্যানালগিস, হোমোলোগাস, ওকে, হেটেরোলোগাস, এরকমভাবে কিন্তু তোমরা বলতে পারো অ্যানালোগাস কথাটা। অ্যানালজি মানে হচ্ছে তুলনা করা, ঠিক আছে, দুটো জিনিসের মধ্যে তুমি কম্পেয়ার করছো, কম্পেয়ারেবল হবে।
এখানে অ্যানালিটিক মানে হচ্ছে তুমি যুক্তিতর্ক দিয়ে বিচার করছো, আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম, অরাল মানে হচ্ছে তুমি কান সম্পর্কে কিছু বলছো, কান, অরাল, কান, ঠিক আছে। সুতরাং সঠিক উত্তর হবে কম্পেয়ারেবল। Question number 19. Never dash upon the marginalized, fill in the blanks with phrasal verb. বলছে মার্জিনালাইজড মানে হচ্ছে প্রান্তিক সম্প্রদায়ের লোকজন, সমাজে পিছিয়ে পড়া মানুষজন, তাদেরকে কি বলেছে, কখনো কি করা উচিত নয়, তাদেরকে আমাদের কখনো নিচু নজরে দেখা উচিত নয়। সেরকম একটা তোমাকে ফ্রেজাল ভাব এখান থেকে নিতে হবে। বলছে লুক ওভার, লুক ডাউন, লুক থ্রু, লুক ইনটু। এখন দেখো যখন নিচু নজরে এই যে ডাউন কথাটা আছে, ডাউন কিন্তু সবসময় তোমাকে নিচু দিকে বোঝায়। যেমন ডাউন মানে তুমি জিনিসপত্রের দাম কমে যাচ্ছে, বা বলতে পারো ডাউন মানে তুমি কাউকে নিচু নজরে দেখছো, কিংবা ডাউন মানে হয়তো দেখা গেল তুমি সহ্য করছো, কিংবা ডাউন মানে দেখা গেল তুমি বাড়ি ভেঙে পড়েছে, ঠিক আছে। সেসব ক্ষেত্রে কিন্তু তোমাকে ইউজুয়ালি ডাউন কথাটা ব্যবহার করা হয়। তাই এখানে যখন লুক ডাউন বলা হচ্ছে, নিচুর দিকে তাকানো, নিচু নজরে তাকানো, কাউকে ঘৃণা করা, কাউকে অপমান করা, সো এইটা হবে আমাদের সঠিক উত্তর। নেভার লুক ডাউন আপন। দেখো তুমি যদি এই ফ্রেজাল ভার্বটা নাও জানতে, তাও কিন্তু তুমি এটা সলিউশন করতে পারতে শুধুমাত্র ডাউন শব্দটার জন্য। সো নেভার লুক ডাউন আপন দ্য মার্জিনালাইজড। কখনো পিছিয়ে পড়া লোকজনদের সাথে তুমি তাদেরকে তুমি নিচু নজরে দেখবে না। নাম্বার 20. দ্য ওয়ার্ড জেনোসাইড মিনস। জেনোসাইড কথাটার মানে কি? এটা জেনোসাইডে দুটো শব্দ নিয়ে তৈরি হয়েছে, একটা হচ্ছে জেনস, জেনোস, একটা হচ্ছে সাইড। জেনো মানে হচ্ছে রেস, রেস মানে কিন্তু এটা দৌড়ানো সেই রেস নয়, ঘোড় দৌড়ের রেস নয়, রেস মানে হচ্ছে একটা জাতি, ঠিক আছে, একটা বিশেষ সম্প্রদায় মানুষ, রেস। সাইড মানে হচ্ছে কিলিং, মানে একটা বিশেষ সম্প্রদায় মানুষকে মেরে ফেলা হচ্ছে। সো রেসিয়াল কিলিং, তার মানে হচ্ছে অপশন নাম্বার 1 হবে সঠিক উত্তর। জেনোসাইড মানে হচ্ছে রেসিয়াল কিলিং। এরকমভাবে সাইড দিয়ে আরও বেশ কিছু কিলিংয়ের কথা তোমাদের জেনে রাখা ভালো, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ধরো একটা আছে সুসাইড, আমরা সবাই জানি নিজেকে মেরে ফেলা, আত্মহত্যা করা, সুসাইড। তারপর আছে প্যাট্রিসাইড, প্যাট্রি মানে হচ্ছে ফাদার, সো বাবাকে মেরে ফেলা, প্যাট্রিসাইড। ম্যাট্রিসাইড, মাদার মানে মাকে মেরে ফেলা, ঠিক আছে। তারপর ধরো তুমি বলতে পারো রেজিসাইড, রেজিসাইড মানে হচ্ছে রাজাকে মেরে ফেলা, রেজিসাইড। তারপর ধরো ইনফ্যান্ট, ইনফ্যান্টে আছে ইনফ্যান্টিসাইড, মানে বাচ্চা ভ্রূণ হত্যা করা, ইনফ্যান্টিসাইড। এরকমভাবে কিন্তু এই শব্দগুলো সাইড দিয়ে তোমরা বেশ কিছু শব্দ মনে রাখবে, কারণ এগুলো প্রচণ্ড কমন এবং পরীক্ষাতে বারবার করে আসে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ড্যাশ আর স্টিল টর্চার্ড ইন রিমোট ভিলেজেস। বলছে রিমোট ভিলেজে, খুব প্রত্যন্ত গ্রামে এদেরকে এখনও টর্চার করা হয়, তাদের উপর অত্যাচার চালানো হয়। ডটার ইন লস, তাই তো, মানে পুত্রবধূ, ছেলের বউদের ওপরে, বাড়ির বৌমাদের ওপরে এখনও অত্যাচার করা হয়। অবশ্যই অনেক মেয়ে আমরা দেখতে পাই ডাউরি, যাতে ডাউরি দেয়নি বলে মেয়ের বাবা তাকে শ্বশুরবাড়ির লোকজন পুড়িয়ে মেরেছে, মেরে ফেলেছে, কষ্ট দিয়ে টর্চার করেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে, এমন প্রচুর ঘটনা এখনও কিন্তু ঘটে। এখানে যে সাবজেক্ট আছে সেটা তারপরে বলেছে আর, মানে তোমাকে কিন্তু এখানে একটা প্লুরাল সাবজেক্ট বসাতে হবে। অপশন নাম্বার ডিতে দেখো ডটার ইন ল আছে, এখানে কিন্তু কোথাও এস বা ইএস বসানো নেই, এটা কিন্তু সিঙ্গুলার, সুতরাং এই অপশনটা একদমই হবে না। এখন তোমাকে বুঝতে হবে এই যে কম্পাউন্ড নাউনগুলো আছে ডটার ইন লজ, এখানে কিন্তু ইন লর সাথে এস বসানো হয়েছে, এখানে ডটার্সের সাথেও এস আছে, ইন লসের সাথেও এস আছে, এখানে ডটার্সের সাথে শুধুমাত্র এস আছে। তোমাকে এখানে বুঝতে হবে যখন কম্পাউন্ড নাউন হয় তখন কার সাথে তুমি এস বা ইএস বসাবে, কাকে তুমি প্লুরাল করবে, ডটারকে করবে না ইনকে করবে না লসকে করবে, এটা তোমায় বুঝতে হবে। যখন এই কম্পাউন্ড নাউনের মধ্যে যে শব্দের উপরে আমরা জোর দিচ্ছি, যে শব্দটা পুরো শব্দকে ক্যারি করছে কম্পাউন্ড নাউনটাকে, সেই শব্দের সাথে আমরা এস বা ইএস বসে তাকে আমরা প্লুরাল করব। ওকে, তাহলে ডটার ইন ল, এখানে কিন্তু ডটারের ওপরে জোর পড়ছে, তাই জন্য ডটারের সাথে আমরা এস বসাবো, আমরা কিন্তু ইনের সাথে এস বসাবো না। তাই অপশন নাম্বার সি হবে সঠিক। এখানে দেখো ইনের সাথে এস বসিয়েছে, এটা ভুল। এখানেও দেখো ইনলসের সাথে এস বসে, এটা ভুল। এখন যদি শুধুমাত্র ইনলস থাকতো, শুধুমাত্র ইনল থাকতো, এখানে সান বা ডটার সামনে কিছু নেই, তখন কিন্তু আমরা লজের ওপরে জোর দিচ্ছি, তাই জন্য লজের সাথে এস বসাতাম, ইনলস বলতাম। কিন্তু যখনই এর আগে অন্য কিছু চলে আসছে, ধরো সান ইনল বলতাম বা ডটার ইনল বললাম, তখন কিন্তু ইনলসের সাথে এস হবে না, সানের সাথে এস হবে। ওকে, এই কম্পাউন্ড নাউনে যে শব্দের ওপরে আমরা জোর দিচ্ছি সেই শব্দের সাথে আমরা এস বা ইএস বসাবো। নেক্সট কোয়েশ্চেন, প্যাসিভ ফর্ম বলেছে অরেঞ্জ টেস্ট সার।
অরেঞ্জ টেস্ট সার। অরেঞ্জ খেতে হচ্ছে টক লাগে, তাই তো, সার লাগে, টক লাগে। এখানে তোমাকে বলতে হবে যে কোনটা প্যাসিভ ফর্ম হবে। এটা কিন্তু একটা কোয়াসি প্যাসিভ একটা সেন্টেন্স, কোয়াসি প্যাসিভ। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা যে অ্যাক্টিভ রয়েছে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি প্যাসিভ। তো অপশন নাম্বার 1 দেখছি, অরেঞ্জ ইজ টেস্টেড সার। অরেঞ্জ টেস্ট করা হয়ে থাকে, এটা দেখো তোমার প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে সার, তখন টেস্ট করার পরে আমরা বুঝতে পারি এটা টক। অরেঞ্জ ইজ সার আফটার টেস্টিং। অরেঞ্জ ইজ সার ওয়েন টেস্টেড। অরেঞ্জ ইজ টেস্টেড অ্যাজ সার। যখন কোয়াসি প্যাসিভের আমরা প্যাসিভ ভয়েস করি সেন্টেন্সগুলোর, তখন ইউজুয়ালি আমরা করে থাকি অরেঞ্জ ইজ সার ওয়েন ইট ইজ টেস্টেড। এখানে একটা বি ভাব বসতে হবে, সাবজেক্ট এবং বি ভাব। ওয়েন ইট ইজ টেস্টেড, এখানে ইট ইজ হতে হতো, তাই জন্য কিন্তু এই অপশনটা সঠিক হবে না, কারণ এখানে কোথাও ইট ইজ বলা নেই। সো অরেঞ্জ ইজ সার ওয়েন ইট ইজ টেস্টেড, তাহলে এটা হচ্ছে ভুল হয়ে গেল, ইট ইজ এখানে নেই। অরেঞ্জ ইজ সার আফটার টেস্টিং, এটা হবে না। অরেঞ্জ ইজ টেস্টেড অ্যাজ সার, এটা হবে না। সঠিক উত্তর হবে অরেঞ্জ ইজ টেস্টেড সার। অরেঞ্জ টেস্ট করা হয় সার হিসাবে, তখন টক হয় অরেঞ্জ টেস্ট করার পরে, এটা বুঝতে পারি। সো প্যাসিভ, এই কোয়াসি প্যাসিভগুলোকে তুমি এরকম দুরকমভাবে করতে পারো। একটা হচ্ছে অরেঞ্জ ইজ সার ওয়েন ইট ইজ টেস্টেড, কিংবা অরেঞ্জ ইজ টেস্টেড সার। যেমন রাইস সেলস চিপ, এটা যদি বলতে পারো যে রাইস ইজ সোল্ড চিপ, কিংবা রাইস ইজ চিপ ওয়েন ইট ইজ সোল্ড। সুতরাং অপশন নাম্বার এ, অরেঞ্জ ইজ টেস্টেড সার, এটা হবে সঠিক অপশন। অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে হচ্ছে অপোজিট ওয়ার্ড। অ্যান্টোনিম অফ লেচারাস। লেচারাসের বিপরীত শব্দ তোমাকে বলতে বলা হয়েছে। লেচারাসের বিপরীত শব্দ কি? লেচারাস মানে হচ্ছে প্রচণ্ড একটা সেক্সুয়াল ব্যাপার আছে, সেক্সুয়াল ডিজায়ার আছে, ঠিক আছে, বা একটা কার্নাল, একটা ফিজিক্যাল একটা অ্যাট্রাকশন দেখতে পাচ্ছি, কার্নাল, ওকে, কিংবা বলতে পারো যে লাস্টফুল, ঠিক আছে, প্রচণ্ড একটা কামুক দৃষ্টিতে সেখানে দেখা হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু আসছে লেচারাসের মধ্যে। এটার উল্টোটা কি হবে? এটা উল্টো প্যাশনেট কখনই হবে না, কারণ প্যাশন মানে আরও বেশি ইমোশন বোঝাচ্ছে, আরও বেশি আবেগ বোঝাচ্ছে। ডার্টি হবে না, ন্যাস্টি, নোংরামো, এগুলো কিন্তু হবে না, কারণ এগুলো সবই সিনোনিম হয়ে যাচ্ছে। অ্যান্টোনিম হচ্ছে চেস্ট। চেস্ট মানে হচ্ছে খুব পবিত্র, ভার্জিন, পবিত্র, ওকে, পিওর, ইনোসেন্ট, ঠিক আছে, নন সেক্সুয়াল একটা ব্যাপার। সুতরাং চেস্ট হবে সঠিক অ্যান্টোনিম। কোয়েশ্চেন নাম্বার 24, আই ওয়াজ শিওর আই ড্যাশ মিট হিম। আমি শিওর ছিলাম যে আমি তার সাথে দেখা করব। তাহলে আই ওয়াজ শিওর দ্যাট আই উড মিট হিম, আমি তার সাথে দেখা করব, আই উড মিট হিম হবে। ওকে, আই উইল তো হবে না, কারণ এটা প্রেজেন্ট টেন্স হচ্ছে, শ্যাল হবে না, প্রেজেন্ট টেন্স হচ্ছে, শুড হবে না, এখানে উচিত অর্থে বোঝানো হচ্ছে না। সুতরাং আই ওয়াজ শিওর আই উড মিট হিম, আমি নিশ্চিত ছিলাম যে আমি তার সাথে দেখা করব। 2020 লাস্ট কোয়েশ্চেন, 2020 লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 25, সেটা হচ্ছে সিনোনিমস অফ ক্লাইম্যাকটিক। ক্লাইম্যাকটিক, এখানে কিন্তু এই সিটা খুব ইম্পর্টেন্ট, ক্লাইম্যাটিক নয় কিন্তু, ক্লাইম্যাকটিক। ক্লাইম্যাকটিক শব্দটার সাথে ক্লাইম্যাক্সের যোগ আছে, ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স মানে কি? ঘটনা চূড়ান্ত, তাই তো, ক্লাইম্যাক্স চলছে, সিনেমার ক্লাইম্যাক্স মানে সিনেমার একদম শেষে গিয়ে চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে চলেছে গল্পটা, তখন আমরা তাকে ক্লাইম্যাক্স বলি। এখানে ক্লাইম্যাটিক আছে আবহাওয়া, এটা হবে না। টেম্পারেট আছে, এটা হবে না। অ্যাটমসফেরিক আছে, এটা হবে না, কারণ এটা কোনোটা এখানে পরিবেশের সাথে যুক্ত নয়। এটা হবে কালমিনেটিং, একদম চরম পর্যায়, কালমিনেটিং, একদম চরম পর্যায়। সো ক্লাইম্যাটিক মানে হচ্ছে কালমিনেটিং। ওকে, আই হোপ 2020-তে যে 25টা কোয়েশ্চেন আমরা সলভ করলাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি কোথাও প্রবলেম হয় ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও। এরপর আমরা 2029-এর যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো সলভ করব। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য ওয়ার্ড বেলেগার্ড মিনস। দ্য ওয়ার্ড বেলেগার্ড মিনস, বেলেগার্ড মানে কি? বেলেগার্ড মানে হচ্ছে, তুমি এখানে বেলেগার্ডে দুটো মানে হয়, একটা হচ্ছে খুব ডিফিকাল্ট সিচুয়েশন হতে পারে, খুব ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে রয়েছে, খুব প্রবলেমের মধ্যে রয়েছে, ঠিক আছে। আর একটা হতে পারে যে একটা আর্মি ফোর্স তাকে ঘিরে রেখেছে, বেলেগার্ড। তো এখানে দেখতে পাচ্ছি বিলিটলড, বেনিফিটেড, ট্রাবলড, ইরিটেটেড। ইরিটেটেড মানে বিরক্ত বোঝাচ্ছে, ট্রাবল মানে খুব অসুবিধার মধ্যে রয়েছে, বেনিফিটেড উপকৃত হচ্ছে, বিলিটলড হচ্ছে কাউকে ছোট করা হচ্ছে। সঠিক উত্তর হবে ট্রাবলড। বেলেগার্ড মানে হচ্ছে কোনো ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে রয়েছে, ট্রাবল সমস্যার মধ্যে রয়েছে, ঠিক আছে। নাম্বার 2, ফাইন্ড দি অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড
indefatigable, indefatigable, তাই তো? fatigable মানে হচ্ছে সহজেই যে ফ্যাটিগড হয়ে যায়, মানে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু এখানে হচ্ছে indefatigable বলছে, মানে উল্টোটা বলছে, মানে যে সহজেই ক্লান্ত হয় না, যে কখনোই ক্লান্ত হয় না, indefatigable। তার মানে এখানে কোনটা হবে? এখানে হবে হচ্ছে নাম্বার এ, টায়ারলেস, অক্লান্ত পরিশ্রম করছে, কখনোই ক্লান্ত হয় না, টায়ারলেস। ওকে, নাম্বার 3, দ্য ডিটেকটিভ সাডেনলি ড্যাশ এ ইউজফুল ক্লু। ডিটেকটিভটা হঠাৎ করে একটা ইউজফুল ক্লু খুঁজে পেয়েছে, ঠিক আছে? এখানে তাহলে খুঁজে পাওয়া অর্থে ব্যবহার করা হচ্ছে, তাই তো? হাতে এসেছে, হাতে এসেছে মানে এখানে কেম অ্যাক্রস, দেখা হয়েছে, কেম অ্যাক্রস, দেখা হয়েছে, উপস্থিত হয়েছে বা খুঁজে পেয়েছে। সো দ্য ডিটেকটিভ সাডেনলি কেম অ্যাক্রস আ ইউজফুল ক্লু। ডিটেকটিভটা হঠাৎ করেই খুব উপকারী, খুব দরকারি একটা ক্লু খুঁজে পেয়েছে। এখানে যে গেভ ইন বলেছে, গেভ ইন মানে কি? হার স্বীকার করা, সারেন্ডার করা। ফেল ডাউন মানে পড়ে যাওয়া বা গাছ কেটে ফেলা। ফিল আপ মানে ভর্তি করা। সুতরাং এখানে কেম অ্যাক্রসটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে, কারণ কেম অ্যাক্রস মানে হচ্ছে দেখা হওয়া বা খুঁজে পাওয়া অর্থে এখানে ব্যবহৃত করা হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 4, the tranquility and sanctity of the place soothes us. এই যে জায়গাটার যে ট্রাঙ্কুইলিটি, প্রশান্তি, স্যাংটিটি, পবিত্রতা, এইটা কি হচ্ছে? আমাদেরকে খুব শান্তি দিয়েছে, আমাদেরকে খুব আরাম দিয়েছে। রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। এই যে স্যাংটিটি আছে, এই স্যাংটিটি ওয়ার্ডের বদলে তোমাকে একটা সঠিক সুটেবল ওয়ার্ড বসাতে বলেছে। সিকিউরিটি, নিরাপত্তা, হোলিনেস, পবিত্রতা, ইকুয়ানিমিটি, ইকুয়ানিমিটি মানে হচ্ছে শান্ত, কামনেস, প্লাসিডিটি, এটাও মানে হচ্ছে কামনেস, ধীর স্থির। তাহলে স্যাংটিটি মানে হচ্ছে হোলিনেস, পবিত্রতা, ট্রাঙ্কুইলিটি মানে হচ্ছে প্রশান্তি, স্যাংটিটি মানে হচ্ছে হলিনেস বা পবিত্রতা। এরপর বলেছে সঠিক অপশন খুঁজতে। উই হ্যাড গন টু দ্য মুভিজ লাস্ট নাইট। আগের দিন রাত্রিবেলা আমরা মুভি দেখতে গেছিলাম। আমি একটু আগেই বলেছি যখন লাস্ট নাইট এই সময়টা মেনশন করে দিয়েছে তখন কিন্তু আমরা ইউজুয়ালি সিম্পল পাস্ট টেন্স ইউজ করে থাকি। এখানে যেটা আছে উই হ্যাড গন, এটা হবে না, বা আছে উই শুড হ্যাভ গন, এটা হবে না, শুড হ্যাভের কোনো প্রশ্নই আসছে না। উই হ্যাভ গন হবে না, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসবে না। উই ওয়েন্ট টু দ্য মুভি, এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে আছে, সো উই ওয়েন্ট টু দ্য মুভি হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, মাই ওয়াচ ইজ 5 মিনিটস। আমার ঘড়িটা হচ্ছে 5 মিনিট কি আছে? স্লো। সো মাই ওয়াচ ইজ 5 মিনিটস স্লো। মাই ওয়াচ ইজ 5 মিনিটস স্লো, 5 মিনিট স্লো আছে। কোয়েশ্চেন নাম্বার 7, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল কনজাংশন। কনজাংশন দিয়ে পূরণ করতে বলেছে। হি অ্যাডভান্সড ড্যাশ হি কুড। সে এগিয়ে গেল, হি কুড, যতটা সে পারত। তাহলে যতটা সে পারত ততটা সে এগিয়ে গেল, তাই তো? তাহলে হি অ্যাডভান্সড আনটিল হি কুড, যতক্ষণ সে পারলো, ওয়াইল, যখন সে পারলো, অ্যাজ ফার অ্যাজ, যতটা সে দূর সে পারলো। তাহলে অপশন নাম্বার সি হবে সঠিক, কারণ হি অ্যাডভান্সড অ্যাজ ফার অ্যাজ হি কুড, যতটা দূর সে যেতে পারলো, অ্যাজ ফার অ্যাজ হি কুড। নাম্বার 8, সিলেক্ট দ্য কারেক্ট আনসার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আই এম শিওর আই ড্যাশ হিম বিফোর। আমি শিওর যে আমি তার সাথে আগে দেখা করেছি। আই হ্যাভ মেট হিম বিফোর। আই হ্যাভ মেট হিম বিফোর। এখানে দেখো আমি কিন্তু কোনো নির্দিষ্ট সময় বলছি না, আমি আগে তার সাথে দেখা করেছি, এখানে কিন্তু পার্টিকুলার সময় বলছি না, তাই জন্য আই হ্যাভ মেট, তার সাথে দেখা করার যে স্মৃতিটা বা এক্সপিরিয়েন্স সেটা আমার কাছে রয়ে গেছে, তাই জন্য আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। সো আই এম শিওর আই হ্যাভ মেট হিম। নেক্সট কোয়েশ্চেন, আই ড্যাশ হিম ফর এ লং টাইম। আমি তাকে অনেক দিন ধরে জানি। আই ড্যাশ হিম ফর এ লং টাইম। আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম। আমি তাকে জানি অনেক দিন ধরে। সো এক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি। আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম। নাম্বার 10, which is the correct form of given sentence? They discussed about the matter. দেখো যখন ডিসকাসের কথা বলছো তখন বর্ণনা মানে আলোচনা করার কথা বলা হচ্ছে। আলোচনাটা সবসময় কোনো একটা বিষয় নিয়ে হবে, সুতরাং তোমাকে কিন্তু তার সাথে অ্যাবাউটটা বলা দরকার নেই, কারণ ডিসকাস করছো মানে কোনো একটা বিষয় সম্বন্ধেই ডিসকাস করছো, তাই অ্যাবাউটটা কিন্তু ডিসকাসের মধ্যেই রয়েছে অলরেডি। সো দে ডিসকাসড দ্য ম্যাটার, এটা হবে সঠিক উত্তর। দে হ্যাড ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার, এটা হবে না, কিংবা দে শুড হ্যাভ ডিসকাসড, এটাও হবে না। সুতরাং দে ডিসকাসড দ্য ম্যাটার, এটা হবে সঠিক উত্তর। দে ডিসকাসড দ্য ম্যাটার, তারা ম্যাটারটা সম্পর্কে ডিসকাস করেছিল, ডিসকাসড অ্যাবাউট বসবে না। ওকে, কোয়েশ্চেন নাম্বার 11, চেঞ্জ দ্য ভয়েস
দ্য স্ক্রিপ্ট ইজ বিইং রিটেন, দ্য স্ক্রিপ্ট ইজ বিইং রিটেন, এটা তোমাকে দেখতে হবে ভয়েস চেঞ্জ করতে বলেছে, এটা অলরেডি প্যাসিভ ভয়েসে রয়েছে। এখানে স্ক্রিপ্টটা হচ্ছে সাবজেক্ট, ইজটা তারপরে বি ভার্ব আছে, তারপর একটা বিইং নিয়ে আসা হয়েছে, তারপর ভার্বের থার্ড ফর্ম আছে। যখন আমরা এখানে বিইং নিয়ে আসি সেন্টেন্সে প্যাসিভ ভয়েসে, তখন সেটা ডেফিনেটলি কি হয়, সেটা কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস হয়, তাই তো? সেটা কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস হয়। তাহলে কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস যদি থাকে, তাহলে সেটাকে আমরা যখন অ্যাক্টিভ ভয়েস করব তখন সেখানে কি হবে, তখন সেখানে সাবজেক্ট থাকবে কন্টিনিউয়াস টেন্সে, তারপরে একটা বি ভার্ব থাকবে, তারপর একটা বি ভার্ব থাকবে, তারপরে কি থাকবে, ভার্বের সাথে আইএনজি বসবে, যেহেতু কন্টিনিউয়াস টেন্স, তাই তো? কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি ভার্বের সাথে আইএনজি ফর্ম বসে। এখানে দেখো নাম্বার অপশন এতে রয়েছে দ্য স্ক্রিপ্ট উইল হ্যাভ, এটা হবে না। রাইট দ্য স্ক্রিপ্ট, এটা হবে না। দে হ্যাভ বিন রাইটিং, এটা হবে না। দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট, এখানে দে হচ্ছে সাবজেক্ট, আরটা বি ভার্ব, রাইটিং ভার্বের সাথে আইএনজি, সুতরাং এটা হবে সঠিক উত্তর। এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, সেটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করেছিলাম তখন দ্য স্ক্রিপ্ট ইজ বিইং রিটেন করেছিলাম। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 12, দ্য ইডিওম্যাটিক এক্সপ্রেশন সি আই টু আই, সি আই টু আই, চোখের দিকে তাকিয়ে, চোখ থেকে চোখে তাকাচ্ছ, তার মানে হচ্ছে অ্যাগ্রি উইথ সামওয়ান, কারোর কোনো কথায় তুমি অ্যাগ্রি করছো, সম্মতি জানাচ্ছ। সো সি আই টু আই মানে হলো অ্যাগ্রি উইথ সামওয়ান, কারোর চোখের দিকে তাকিয়ে তুমি সম্মতি প্রদান করছো। নেক্সট কোয়েশ্চেন, অর্নিথোলজি ইজ এ স্টাডি অফ, অর্নিথোলজি মানে কিসের পড়াশোনার কথা বোঝায়, বার্ডসের পড়াশোনা, পাখির পড়াশোনাকে অর্নিথোলজি বলে, যারা পাখির পড়াশোনা করে তাদেরকে অর্নিথোলজিস্ট বলা হয়। রাম মেড দি মোস্ট ড্যাশ হিজ রিসোর্সেস, রাম তার কাছে যত রিসোর্সেস ছিল, সম্পদ ছিল তার কাছে যত, সেই সমস্ত কিছুর কি করেছে, খুব ভালো মতো ব্যবহার করেছে। তাহলে রাম মেড দ্য মোস্ট, কিসের ভালো ব্যবহার করেছে, রিসোর্সের। এই যে রিসোর্সের একটা র আসছে, তাই না? তাহলে এখানে কি বসবে, অফ বসবে। রাম মেড দি মোস্ট অফ হিজ রিসোর্সেস, অফ হিজ রিসোর্সেস। ঠিক আছে। দ্য ওয়ার্ড নেক্রোফিলিয়া মিনস, নেক্রোফিলিয়া শব্দটার মানে কি, নেক্রোফিলিয়া, এখানে দুটো শব্দ আছে, নেক্রো এবং একটা ফিলিয়া। নেক্রো মানে হচ্ছে ডেড, নেক্রো মানে হচ্ছে ডেড, মরে গেছে বা ডেড বডি, আর ফিলিয়া মানে হচ্ছে অ্যাফেকশন, ভালো লাগা। তাহলে ডেড বডির প্রতি যে ভালো লাগা তাকে আমরা বলে থাকি নেক্রোফিলিয়া। ফ্যাসিনেশন উইথ ডেড বডি, ডেড বডি নিয়ে যে ভালো লাগা বা ভালোবাসা, সেটাকে আমরা বলে থাকি নেক্রোফিলিয়া। ওকে। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনে বলছে সেন্টেন্সকে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। আই উইল মিট ইউ অ্যাট দি ট্রেন স্টেশন, আমি তোমার সাথে দেখা করব ট্রেন স্টেশনে। এখানে কোয়েশ্চেন বলছে ওয়েন উইল ইউ মিট মি, কখন তুমি দেখা করবে, হাউ উইল ইউ মিট মি, কিভাবে দেখা করবে, ওয়্যার উইল ইউ মিট মি, কোথায় দেখা করবে, কান টু মিট মি। এখানে তো ক্যান বসবে না, কারণ এখানে কোথাও হেল্পিংভাবে ক্যান নেই, সুতরাং এটা হবে না। আমরা দেখতে পাচ্ছি এখানে WH শব্দগুলো দিয়ে এখানে তোমাকে কোয়েশ্চেন করতে বলা হয়েছে। তাহলে WH শব্দ কোনটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে, আই উইল মিট ইউ অ্যাট দি ট্রেন স্টেশন, তোমাকে সাথে আমি ট্রেন স্টেশনে দেখা করব। এখানে কিন্তু জায়গার কথাটা বেশি ইম্পর্টেন্ট, তাই জন্য অপশন নাম্বার সি হবে অ্যাপ্রোপ্রিয়েট। এখানে কোথাও কখন দেখা করব সেটা কিন্তু বলছে না, কিভাবে দেখা করব সেটা কিন্তু বলছে না, কোথায় দেখা করব সেটা বলছে। তাই জন্য ওয়্যার উইল ইউ মিট মি, কোথায় তুমি আমার সাথে দেখা করবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, কি আমি তোমার সাথে ট্রেন স্টেশনে দেখা করব। কোয়েশ্চেন নাম্বার 17, শি ওয়ান্টেড টু গো অন আ ভ্যাকেশন সো শি সেভড মানি, শি ওয়ান্টেড টু গো অন আ ভ্যাকেশন, সে ছুটি কাটাতে ভ্যাকেশনে যেতে চায়, তাই জন্য সে অনেক টাকা জমিয়েছিল। এটাকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে বলছে, সিম্পল সেন্টেন্স যেখানে কোনো রকম সাবক্লজ থাকছে না, তাই তো। অ্যাজ শি ওয়ান্টেড টু গো অন আ ভ্যাকেশন বলছে, অ্যাজ শি ওয়ান্টেড টু গো অন আ ভ্যাকেশন, এখানে অ্যাজ থেকে কিন্তু তোমার ক্লজ শুরু হচ্ছে, এটা কিন্তু হবে না। শি সেভড মানি ফর ভ্যাকেশন, শি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন অ্যান্ড সেভড মানি, এখানে অ্যান্ড যুক্ত করেছে দুটো সেন্টেন্সকে, এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল, সুতরাং এটাও হবে না। Although she saved her money, she wanted to go on vacation. যদিও সে তার টাকা জমিয়েছিল, সে ভ্যাকেশনে যেতে চাইছে। এখানে অলদো এটা কিন্তু নেগেটিভ সেন্সে বলা হচ্ছে, বিপরীত অর্থে বলা হয়। যদিও সে টাকা জমিয়েছিল তাও সে ভ্যাকেশনে গেল না, যদি এটা বলতো তাহলে সঠিক হতো। এখানে বলছে যদিও সে টাকা জমিয়েছিল, সে কিন্তু ভ্যাকেশনে যেতে চায়, সে ভ্যাকেশনে যেতে চায় বলে তো টাকা জমিয়েছে। তাহলে এখানে যদিও এটা কিন্তু বিপরীত অর্থটা বলা উচিত ছিল না। যদিও তোমার শরীর খারাপ তবুও তুমি স্কুলে এসেছো,
যখন বিপরীতধর্মী কথা বলছি তখন আমরা অলদো ইউজ করতে পারি, তাই এইটাও কিন্তু সঠিক অপশন নয়। সঠিক অপশন শি সেভড মানি ফর ভেকেশন। এখানে শি হচ্ছে আমাদের সাবজেক্ট, সেভড ভার্ব, এবং তারপরে কিন্তু আমরা যে এক্সট্রা অংশটা দেখতে পাচ্ছি। সুতরাং এখানে কোথাও কোনো ক্লজ নেই, এটা একটা সিম্পল সেন্টেন্স, সিম্পল পাস্ট টেন্স রয়েছে। Question number 18. Convert the given sentence into a simple sentence. Okay. Pancakes are delicious but not without syrup. Pancakes খুব delicious হয়, খুব সুস্বাদু হয়, কিন্তু সিরাপ ছাড়া নয়। সিরাপ না দিলে ভাল লাগে না। সো মেপল সিরাপ দিয়ে প্যানকেক খেতে, চকলেট সিরাপ দিয়ে প্যানকেক খেতে প্রচণ্ড ভালো লাগে। প্যানকেকটা আসলে আমরা বাংলা যেটা বলে থাকি গোলা রুটি, সেই টাইপের, ব্রিটিশরা বা ইংরেজরা প্যানকেক বলে থাকে সেটাকে। এখানে দেখো বাট বলেছে, বাট নট উইদাউট সিরাপ, তাই তো এখানে দুটো ক্লজকে যুক্ত করেছে বাট দিয়ে, আমরা এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলতে পারি। কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স হিসেবে ইউজ করতে বলা হয়েছে। প্যানকেকস আর ডিলিশিয়াস ওয়েন সার্ভড উইথ সিরাপ, এখানে ওয়েন থেকে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ শুরু হলো, সুতরাং এটা সিম্পল সেন্টেন্স রইল না। ইফ সার্ভড উইথ সিরাপ, এটাও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে, এটাও কিন্তু হবে না। নান অফ দি অ্যাবভ, এটাও হবে না, কারণ আর একটা অপশন রয়েছে, অপশন নাম্বার বি, প্যানকেকস আর ডিলিশিয়াস অনলি উইথ সিরাপ। প্যানকেকগুলো হয় ডিলিশিয়াস অনলি উইথ সিরাপ, শুধুমাত্র সিরাপের সাথে। সুতরাং এটা হবে সঠিক অপশন, কারণ এখানে কিন্তু কোথাও কোনো ক্লজ নেই, এটা একটা ফ্রেজ যোগ করা আছে, অনলি উইথ সিরাপ। সুতরাং প্যানকেক আর ডিলিশিয়াস অনলি উইথ সিরাপ, এটা হবে সঠিক উত্তর। Question number 19. Add a suitable prefix to form the opposite of the word balance. এই ব্যালেন্স শব্দটার সাথে তার সামনে একটা কিছু বসাতে হবে, যার ফলে সেটা একটা অপোজিট ওয়ার্ডে পরিণত হয়। নন ব্যালেন্স, আনব্যালেন্স, ডিসব্যালেন্স, ইমব্যালেন্স। ব্যালেন্সের আগে যদি আমি ইম বসাই তাহলে সেটা কিন্তু ইমব্যালেন্স হয়, এবং সেটা হচ্ছে একটা বিপরীত শব্দ হয়ে যায়। ব্যালেন্স করা, ইমব্যালেন্স মানে ব্যালেন্সটা হারিয়ে যাওয়া। Question number 20. Fill in the blanks with the appropriate word. The jury divided in their opinion. জুরি পরে ওয়ার বসবে, ওয়াজ বসবে, হ্যাভ বিন, হ্যাভ বসবে। এখানে জুরিটা যে মেম্বাররা থাকে জুরি, এটা কিন্তু সিঙ্গুলার হিসাবে বসতে পারে, প্লুরাল হিসাবে বসতে পারে। জুরি যখন পুরো জুরিটা একা একটা কাজ করছে, সবাই মিলে একটা কাজ করছে, তখন জুরিটাকে আমরা সিঙ্গুলার নাম্বার হিসাবে বসাবো। কিন্তু জুরিটা যখন ডিভাইডেড হয়ে গেছে, নিজেদের এক একজনের মতামত এক এক রকম হয়ে গেছে, তখন জুরিটা কিন্তু অনেকগুলো সিঙ্গেল পার্টে ভাগ হয়ে গেছে, তখন জুরিটা কিন্তু প্লুরাল নাম্বার হয়ে গেছে। যখন পুরো জুরিটা সবাই একসাথে মিলে একটা কোনো কাজ করছে, তখন সেটা সিঙ্গুলার হিসাবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু সেই জুরিটাই যখন কোনো একটা পার্টিকুলার বিষয়ে, কোনো একটা মতামতে, কোনো একটা বিষয়ে সবাই আলাদা আলাদা মতামত দিচ্ছে, তখন জুরিটা কি হচ্ছে, ডিভাইড হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। তখন কিন্তু প্রত্যেকটা মানুষ আলাদা হয়ে যাচ্ছে, তখন সেটা একটা প্লুরাল নাম্বার হচ্ছে। তাই জন্য প্লুরাল নাম্বার হলে এখানে ওয়্যার বসবে। দ্য জুরি ওয়্যার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, তখন সেখানে প্লুরাল নাম্বার বসবে, সুতরাং এটা ওয়্যার হবে। Question number 21. সুটেবল অপশন চুজ করতে বলছে। লেটস মিট ড্যাশ সাম নেক্সট উইক। লেটস মিট, চলো দেখা করি নেক্সট উইক। নেক্সট উইকে কখনো দেখা করি, তাই তো। এখানে কোনটা বসবে? খুব ইন্টারেস্টিং এখানে অপশন আছে, সামটাইমস, সামটাইম, সাম টাইম, সাম টাইমস। ওকে, কোনটা হবে? এখানে যখন সাম এবং টাইমকে আলাদা আলাদা করে দিচ্ছি, টাইম মানে এখানে সময়, আমাদের নাউন। সাম কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, কিছু পরিমাণ সময়ের কথা বোঝায়। সাম টাইম, সাম টাইমস, কিছু পরিমাণ সময় তুমি প্লুরাল করছো। সাম টাইম, কখনো, ওকে। আর এখানে সামটাইমস, কখনো কখনো, মাঝে মাঝে, কখনো কখনো। এখানে যে কথাটা বলার চেষ্টা করা হচ্ছে, লেটস মিট ড্যাশ নেক্সট উইক, চলো নেক্সট উইকে কখনো আমরা দেখা করি। নেক্সট উইকে কখনো কখনো দেখা করি কথা কিন্তু বলছে না, সুতরাং নেক্সট উইকে একবার দেখা করার কথাই বলা হচ্ছে, সুতরাং সামটাইমস এখানে হবে না। আর একটা যেটা, সাম টাইম, কিছু সময় দেখা করি, লেটস মিট সাম টাইম নেক্সট উইক, এটা কিন্তু হচ্ছে না, বা সামটাইমসও হচ্ছে না। এখানে সাম টাইম যেটা একসাথে বসানো হয়েছে সেটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, কারণ সাম টাইম মানে কোনো এক সময়ের কথা বলা হচ্ছে। সো লেটস মিট সাম টাইম নেক্সট উইক, নেক্সট উইকে চলো কোনো এক সময় আমরা দেখা করি, সেক্ষেত্রে সাম টাইমটাই হবে সঠিক অপশন। অপশন নাম্বার 22. নো সুনার ড্যাশ দ্য সান রাইজেন দ্যান দি ফগ ডিসঅ্যাপিয়ার্ড। এখানে নো সুনার আছে, নো সুনার এবং এখানে দ্যান আছে। নো সুনার দ্যান যখনই থাকে সেন্টেন্সে, তখন সেন্টেন্সে আমরা হ্যাড বসাই, তখন আমরা সেন্টেন্সে হ্যাড বসাই। আর একটা জিনিসও তোমরা যদি খেয়াল করে থাকো,
এখানে রাইজেন আছে, তাই তো, ভার্বের থার্ড ফর্ম আছে। আমরা জানি পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলে শুধুমাত্র কিন্তু আমরা যখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি তখনই কিন্তু আমরা শুধুমাত্র ভার্বের থার্ড ফর্মটা ইউজ করছি সেন্টেন্সে। সুতরাং নো সুনার হ্যাড হবে আমাদের সঠিক অপশন, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড। ওকে, নো সুনার হ্যাড দি সান রাইজেন দ্যান দ্য ফগ ডিসঅ্যাপিয়ার। যেই মাত্র সূর্যটা উঠলো সঙ্গে সঙ্গে ফগটা, কুয়াশাটা অদৃশ্য হয়ে গেল। Question number 23. He says he has invented a time machine which is clearly a load of cobblers. বলছে সে একটা টাইম মেশিন আবিষ্কার করেছে যেটা হচ্ছে ক্লিয়ারলি আ লোড অফ কবলার্স। ওকে, কবলার মানে কি? কবলার হচ্ছে মুচি, তাই তো, আ লোড অফ কবলার্স মানে এখানে কিন্তু জেনুইন, একদম খাঁটি বা গ্রেট, মহান, সিগনিফিক্যান্ট, তাৎপর্যপূর্ণ তা কিন্তু বলছে না, এখানে ননসেন্সের হিসাবে বলছে। খুব বাজে একটা ননসেন্স, মানে খুব বাজে একটা কাজ করেছে, মানে সে যে টাইম মেশিনটা ব্যবহার করেছে যেটা অবশ্যই এটা একটা কিন্তু গাঁজাখুরি গল্প। সো লোড অফ কবলার্স, ননসেন্স। হি এন্টার্ড দ্য হল ইন দি ড্যাশ পার্ট অফ দ্য শো। কোনো একটা শো চলছে, সেই শোয়ের কি হচ্ছে, একদম কোনো একটা আগের পোর্শন বা শেষের পোর্শনে গিয়ে সে হলে প্রবেশ করলো। সে যখন হলে প্রবেশ করলো তখন শোয়ের শেষের দিকটা চলছে। ল্যাটার, লেটার, লেট, লেটলি। লেটলি মানে অতি সাম্প্রতিক কোনো ঘটনার কথা বলা হচ্ছে, লেটলি হবে না এখানে। লেট, দেরি হওয়া, এখানে হবে না। ল্যাটার, এই যে ল্যাটার কথাটা বলা হচ্ছে, এই লেটের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ল্যাটার, লেটের কম্পারেটিভ ডিগ্রি লেটার, দুটোই কিন্তু। লেটের কম্পারেটিভ ডিগ্রি লেটারও হয়, ল্যাটারও হয়। এখন লেটার কখন বসে, ল্যাটার কখন বসে? লেটার বসে যখন তুমি সময়ের কথা বলছো, দেরি করে সময়, তখন লেটার বলতে পারো। কিন্তু যখন তুমি ল্যাটার বলছো, পজিশন বা সিকোয়েন্স, কেউ পরীক্ষাতে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, বা আমাদের পূর্ব প্রধানমন্ত্রী, আমাদের ভূতপূর্ব প্রধানমন্ত্রী, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, এই যে আমি পজিশনের কথা বলছি, সিকোয়েন্সের কথা বলছি, অর্ডারের কথা বলছি, তখন আমরা ল্যাটার বলি। এখানে বলা হচ্ছে শোয়ের যে পরের অংশটা, এখানে কিন্তু সময়ের কথা বলা হচ্ছে, তাই জন্য আমি এখানে লেটার বলবো। তাহলে কি হবে? হি এন্টার্ড দ্য হল ইন দি লেটার পার্ট অফ দ্য শো। শোয়ের পরের অংশ যখন চলছিল তখন সে হলে প্রবেশ করলো। 2019 কোয়েশনের লাস্ট কোয়েশন, হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক ড্যাশ পপুলার নাম্বারস। যখন প্রেফার থাকবে সবসময় তার সাথে তোমরা প্রিপারেশন টু নেবে, যে কোনো জায়গায়, সমস্ত জায়গায় টু। সো প্রেফার টু, ওকে, হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক টু পপুলার নাম্বারস। বর্তমানে যে গানগুলো হয় তার থেকে সে ক্লাসিক্যাল মিউজিকটাকে বেশি পছন্দ করে। ওকে, সো প্রেফার থাকলে সবসময় আমরা টু বসাবো। এরপরে 2018-এর যে কোয়েশনগুলো এসেছিল WBCS পরীক্ষার প্রিলিমসে, সেই পরীক্ষার আমরা ইংরেজি কোয়েশনগুলো একবার দেখছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দি কারেক্ট ওয়ার্ড। সঠিক শব্দ নিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে বলা হচ্ছে। ড্যাশ ইজ হিউমিলিয়েশন, হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। তার অপমানের পরেও সে কি করলো? ফাংশনটা অ্যাটেন্ড করলো। এখানে ইনস্পাইট অফ, ওকে, আমরা সবসময় জানি ইনস্পাইটের পরে অফ বসে, এখানে কিন্তু ইনস্পাইট অফ দেওয়া নেই, তাই অপশনটা সঠিক নয়। নেভারদিলেস হবে না। অ্যাজ অফ, বর্তমানে কথা বলা হচ্ছে, হবে না। নট উইথ স্ট্যান্ডিং, নট উইথ স্ট্যান্ডিং, এটা মানে হচ্ছে সত্ত্বেও, এটার মানে হচ্ছে সত্ত্বেও। নট উইথ স্ট্যান্ডিং মানে হচ্ছে সত্ত্বেও। ওকে, সত্ত্বেও মানে হচ্ছে ইনস্পাইট অফ। যদি এখানে ইনস্পাইটের পরে একটা অফ থাকতো তাহলে এটাই সঠিক উত্তর হতো, কিন্তু যেহেতু ইনস্পাইটের পরে অফ নেই তাই এটা সঠিক উত্তর হবে না। নট উইথ স্ট্যান্ডিং হবে, সত্ত্বেও, তার অপমান সত্ত্বেও সে ফাংশনটা অ্যাটেন্ড করলো। কোয়েশ্চেন নাম্বার 2, কল আপ। এই ফ্রেজাল ভার্বের মানেটা কি? এই ফ্রেজাল ভার্বের মানে হচ্ছে রিকালেক্ট করা। কল আপ মানে মনে করা, রিমেম্বার। কল আপ মানে হচ্ছে রিকালেক্ট করা বা রিমেম্বার করা, মনে পড়া। ওকে, কল আপ মানে হচ্ছে রিমেম্বার করা, মনে পড়া। Question number 3, use a suitable auxiliary verb to fill in the blanks. In all probability, it dash rain tonight. সমস্ত সম্ভাবনা নিয়ে যদি বলা হয় তাহলে বলতে হবে আজকে রাত্রিবেলা বৃষ্টি হবে। So it will rain tonight. আজকে রাতে বৃষ্টি হবে, it will rain tonight. Number 4, fill in the blank with correct word. She had better dash the room. তার উচিত ছিল সেই ঘরেতে ঢুকে যাওয়া, সেই ঘরেতে প্রবেশ করা। So she had better entered the room. তার উচিত ছিল সেই ঘরেতে চলে যাওয়া। ওকে, কোয়েশ্চেন নাম্বার 5, fill in the blank with the appropriate phrasal verb. The girl dash her mother. মেয়েটা তার মায়ের মতো। মেয়েটা তার মায়ের মতো কি? তার মায়ের মতো দেখতে, তাই তো। এখানে যেটা রয়েছে, কল ইন, ডেকে পাঠানো, পুটস অফ, খুলে ফেলা, পুট বাই,
এগুলো কিছু হবে না। যেটা হচ্ছে টেক্স আফটার, টেক্স আফটার মানে একই রকম দেখতে, রিজেম্বলস, মেয়েটাকে দেখতে তার মায়ের মতো। সো দ্য গার্ল টেক্স আফটার হার মাদার, মেয়েটিকে তাকে দেখতে তার মায়ের মতো। অপশন কোয়েশ্চেন নাম্বার 6, শি লাইক দ্য ড্যাশ প্ল্যান বেটার, শি লাইক দ্য ড্যাশ প্ল্যান বেটার, সে পছন্দ করলো প্ল্যানটা। কোন প্ল্যানটাকে বেশি পছন্দ করেছে? পরে যে প্ল্যানটা করা হয়েছে, তাই তো। এখানে ফার্স্ট প্ল্যান হবে না, আর্লি প্ল্যান হবে না, লেটার আছে আর ল্যাটার আছে। লেটারটাও কম্পারেটিভ ডিগ্রি, ল্যাটারটাও কম্পারেটিভ ডিগ্রি। কোনটা বসবে? লেটার মানে যখন তুমি কোনো সময়ের কথা বলছো, সময়ের পরে, তখন লেটার বসবে। কিন্তু কোনো কাজ, কোনো অর্ডার, কোনো সিকোয়েন্স, তখন কিন্তু পরে বললে ল্যাটার হয়। এখানে পরে যে প্ল্যানটা তৈরি করা হয়েছিল সেটা বেশি ভালো লেগেছে, এটা এখানে সিকোয়েন্সের কথা বলছে, তাই জন্য এখানে ল্যাটারটা হবে সঠিক উত্তর। শি লাইকড দ্য ল্যাটার প্ল্যান বেটার, পরে যে প্ল্যানটা করা হলো সেটাতে তার বেশি পছন্দ হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 7, fill in the blank with the correct word. Dash a dash bow was seen in the sky. আকাশে একটা তারা, একটা ধনুক দেখা গেছে। অবশ্যই আমরা জানি রামধনুর কথা বলছে। রামধনুটা কীরকম? রামধনুতে 7খানা রং থাকে, তাই না? 7 কালার্স ইন দ্য রামধনু, ভিভ জিওর যাকে বলা হয়। তাহলে 7 কালার্স মানে কি? মাল্টি কালার, অনেক কালার রয়েছে, তাই জন্য অপশন নাম্বার এ হবে সঠিক অপশন। আ বোল্ট ফ্রম দ্য ব্লু, আ বোল্ট ফ্রম দ্য ব্লু, আকাশ থেকে ঝটকা। আ বোল্ট ফ্রম দ্য ব্লু মানে হঠাৎ করেই কোনো একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। সাডেন ডিজাস্টার, হঠাৎ করেই কিন্তু একটা দুর্ঘটনা ঘটছে, সাডেন ডিজাস্টার। আ বোল্ট ফ্রম দ্য ব্লু, সাডেন ডিজাস্টার। কোয়েশ্চেন নাম্বার 9, ক্লাসিক, ক্লাসিক কথাটার মানে কি? ক্লাসিক, ক্লাসিক মানে লং লিস্ট না, লুজ কিংবা ফ্লোয়িং রোব না, মানে জামা যেটা পরা হচ্ছে কোটের মতো একটা জামা, হালকা পাতলা এবং ফ্লোয়িং রোব না, স্যাংটিফাইড পবিত্র না। ক্লাসিক মানে হচ্ছে অফ দ্য ফার্স্ট অর হাইয়েস্ট কোয়ালিটি, সব থেকে ভালো কোয়ালিটি মাল, ভালো কোয়ালিটি কোনো প্রোডাক্ট, ভালো কোয়ালিটি বা প্রথম সারির যে জিনিসগুলো, তখন তাকে আমরা ক্লাসিক বলে থাকি। ওকে, সো নাম্বার এ হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 10, insert a correct participle in the blank space. Dash about dinner, John ran the whole way home. জন সারা রাস্তা দৌড়ে বাড়ি এলো। অ্যাবাউট ডিনার, ওকে, তাহলে ডিনারটা নিয়ে জন কি ছিল যে সে দৌড়ে দৌড়ে বাড়ি এলো? হ্যাভিং ফিনিশড, ডিনার শেষ করার পরে। হ্যাভিং ফিনিশড অ্যাবাউট ডিনার হয় না, হ্যাভিং ফিনিশড ডিনার হতে পারে, হ্যাভিং ফিনিশড অ্যাবাউট ডিনার হবে না। হ্যাড বিন এক্সাইটেড অ্যাবাউট ডিনার, হ্যাড বিন এক্সাইটেড অ্যাবাউট ডিনার, জন র্যান অ্যাওয়ে হবে না। হাংরি অ্যাবাউট ডিনার, এটাও হবে না। এক্সাইটেড অ্যাবাউট ডিনার, সে এক্সাইটেড অ্যাবাউট ডিনার, এই যে পার্টিসিপল এক্সাইটেড অ্যাবাউট ডিনার, জন র্যান দ্য হোল ওয়ে হোম, এক্সাইটেড অ্যাবাউট ডিনার হবে। কোয়েশ্চেন নাম্বার 11, দ্য টিচার উইল ড্যাশ আ নিউ চ্যাপ্টার টুমরো, টিচার কালকে থেকে নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করবে, তাই তো। তাহলে আমরা যেটা জানি যে টেক আপ, আপ মানে তুলে নেওয়া, আপ, এটা হবে সঠিক অপশন। কারণ টেক ওভার, টেক ওভার করা মানে কি? আন্ডারটেক করে নেওয়া, হস্তান্তর করে নেওয়া, দখল করে নেওয়া, টেক ওভার। টেক ডাউন আগেই বলেছিলাম, টেক ডাউন মানে হচ্ছে লিখে ফেলা, লিখে রাখা, ঠিক আছে। টেক অফ খুলে ফেলা, রিমুভ। সুতরাং টেক আপ হবে যে বিষয়টা নিয়ে কাজ করছে বা সেই বিষয়টাকে স্টার্ট করছে, শুরু করছে। সো দ্য টিচার উইল টেক আপ দ্য নিউ চ্যাপ্টার টুমরো। এরপরে বলা হচ্ছে only dash is there a rumble in the sky, only dash is there a rumble in the sky, rumble in the sky, rumble মানে হচ্ছে গুড়গুড় করছে, মেঘ ডাকছে আকাশে। তা এখন রোজই কি আকাশে মেঘ ডাকে? তা কিন্তু নয়, মাঝে মাঝে আকাশে মেঘ ডাকে, তাই তো, খুব রেয়ারলি, মাঝে মাঝে। অকেশনালি মানে হচ্ছে মাঝে মাঝে, এটা হবে সঠিক উত্তর। only occasionally is there a rumble in the sky, শুধুমাত্র মাঝে মাঝে আমরা আকাশে মেঘের গর্জন শুনতে পাই। এই যে অ্যাডভার্বটা occasionally, এটা হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব। সুইফটলি মানে খুব স্মুথলি, মেরিলি মানে প্রচন্ড হ্যাপি হয়েতে। কোয়েশ্চেন নাম্বার 13, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং, তোমাকে এর মধ্যে অপোজিট মিনিংটা খুঁজে বের করতে বলা হয়েছে। অপোজিট ইন মিনিং টু দি ওয়ার্ড আন্ডারলাইন, এই যে আন্ডারলাইন করা শব্দটা হচ্ছে সেরেনিটি, তার অপোজিট ওয়ার্ড তোমাকে চারটের মধ্যে খুঁজতে হবে। ম্যারিজ পেশেন্স অ্যান্ড সেরেনিটি ওয়ান দি অ্যাডমিরেশন অফ অল হু স হার, ম্যারিজ যে পেশেন্স, ধৈর্য এবং সেরেনিটি, তার যে শান্ত একটা ব্যাপার ছিল, সেইটা কি করছে? সবার মন জয় করছে, সবাই তার সম্মান পেয়েছে সবার কাছ থেকে, সবার কাছ থেকে সে খুব অ্যাডমিরেশন পেয়েছে। তাহলে সেরেনিটির অপোজিট ওয়ার্ড তোমাকে খুঁজতে হবে। হলিনেস মানে হচ্ছে পবিত্রতা,
প্লাসিডিটি খুব শান্ত, ধীর, স্থির। ইকুয়ানিমিটি একই রকম মানে, ধীর, স্থির, শান্ত। তাহলে দেখো সেরেনিটির সাথে এই বি, ডি এবং এ এগুলো কিন্তু সিনোনিম হয়ে যাচ্ছে, সমার্থক শব্দ হচ্ছে। সেরেনিটি মানে হচ্ছে যে শান্ত একটা ব্যাপার রয়েছে, চুপচাপ, ধীর, স্থির ব্যাপার। এখানে কিন্তু এই তিনটে সিনোনিম হচ্ছে। তাহলে অপোজিট হচ্ছে অ্যাজিটেশন। অ্যাজিটেশন মানে হচ্ছে খুব বিক্ষিপ্ত অবস্থা, খুব প্রচণ্ডভাবে ডিস্টার্বড অবস্থায় রয়েছে, ঠিক আছে, প্রচণ্ডভাবে অ্যাজিটেটেড, মানে ক্ষুব্ধ হয়ে রয়েছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সেরেনিটির একদম অপোজিট। সেরেনিটি মানে খুব শান্ত শিষ্ট হয়ে থাকা, আর অ্যাজিটেটেড মানে প্রচণ্ডভাবে ডিস্টার্বড হয়ে থাকা, বিক্ষিপ্ত হয়ে থাকা, কোনো বিষয় নিয়ে প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়ে থাকা। সুতরাং অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর, অ্যাজিটেশন। এটা হবে সেরেনিটির অপোজিট ওয়ার্ড। এরপর হচ্ছে প্রিপোজিশন বসাতে। হি হ্যাজ এ প্রেফারেন্স ড্যাশ টি ড্যাশ কফি। প্রেফার করছে, তাই তো, প্রেফারেন্স, প্রেফার করলে কিন্তু অবশ্যই জানি আমরা টু বসবে। ওকে, টু বসছে এখানে। কোন দুটোর মধ্যে প্রেফারেন্স? টি এর সাথে কফির প্রেফারেন্স। কিন্তু হি হ্যাজ এ প্রেফারেন্স ফর টি, মানে চায়ের জন্য তার প্রেফারেন্স আছে, টু কফি, কফির ওপরে, মানে কফির ওপরে সে চায়ের জন্য বেশি প্রেফার করে। সুতরাং হি হ্যাজ এ প্রেফারেন্স ফর টি টু কফি। ওকে, ইট ইজ 9 o'clock ড্যাশ মাই ওয়াচ। এটা কিন্তু 2020তেও একই প্রশ্ন আমরা দেখতে পেয়েছি। ইট ইজ 9 o'clock বাই মাই ওয়াচ হবে, আমার ঘড়িতে বাই মাই ওয়াচ হবে, ইন কিন্তু হবে না। কোয়েশ্চেন নাম্বার 17, রিগ্রেট মে বি এক্সপ্রেস। রিগ্রেট মানে হচ্ছে হা হুতাশ করা, রিগ্রেট মানে হচ্ছে তুমি বলতে পারো অনুতপ্ত হওয়া। এখানে ইন্টারজেকশন, কোন ইন্টারজেকশনটা আমরা ব্যবহার করলে রিগ্রেট বোঝাই? হুররে মানে জিতে গেছি, খেলা জিতে গেছি, এটা কিন্তু হবে না, এটা রিগ্রেট বোঝাচ্ছে না। ব্রাভো, শাবাশি দিচ্ছি কাউকে, এটাও কিন্তু রিগ্রেট বোঝাচ্ছে না। হস, কাউকে চুপ করানো হচ্ছে, এটাও কিন্তু রিগ্রেট বোঝাচ্ছে না। রিগ্রেট বোঝাচ্ছে অ্যালাস, হায়, রিগ্রেট বোঝাচ্ছে অ্যালাস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে টু বসছে এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে, ইনফিনিটিভ আমরা হিসেবে ইউজ করছি। এখানে টু লাভ, হাসা মানুষ হয়, সেভ মানুষ হয়, রিড মানুষ হয়। টু এর, এর মানে হচ্ছে ভুল করা। টু এর ইজ হিউম্যান, মানে মানুষ মাত্রই ভুল করে। তাহলে অপশন নাম্বার বি হবে সঠিক অপশন। টু এর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করে। কোয়েশ্চেন নাম্বার 19, ওয়ান হু কনসিডার্স দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েলবিং অফ আদার্স ফার্স্ট ইজ অ্যান। যে কিনা সবার প্রথমে অন্যদের খুশি, অন্যদের ভালো থাকাকে প্রাধান্য দেয়, তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা অলট্রুইস্ট বলি। অলট্রুইস্ট বলি মানে সে সবসময় সবার মঙ্গল করার চেষ্টা করে, সবার ভালোটা সে দেখে, অলট্রুইস্ট। ওকে, আর থেইস্ট মানে হচ্ছে যে গডে বিশ্বাস করে না। অ্যালকেমিস্ট মানে যে রসায়নবিদ, বিভিন্ন কেমিক্যালস নিয়ে কাজ করে। এস্থেটি মানে হচ্ছে যার মধ্যে পেইন্টিং, আর্ট, এই সমস্ত সৌন্দর্য তত্ত্ব এইসব নিয়ে একটা সেন্স আছে। এক্ষেত্রে কিন্তু অলট্রুইস্টই হবে। অলট্রুইস্ট মানে হচ্ছে সবার মঙ্গল কামনা করে যে। কোয়েশ্চেন নাম্বার 20, অ্যান অপথ্যালমোলজিস্ট ইজ এ পার্সন হু ডিলস উইথ আইজ। অপথ্যালমোলজিস্ট হচ্ছে চোখ নিয়ে কাজ করে, তাই তো। হার্ট হচ্ছে যে আমরা জানি কার্ডিওলজিস্ট হার্ট। লাংস হচ্ছে আমরা জানি পালমোলজিস্ট। ওকে, পালমোনারি মানে হচ্ছে লাংস বা চেস্ট, এগুলো তোমরা বলতে পারো, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 21, শি ওয়াজ রানিং শর্ট ড্যাশ টাইম। রানিং শর্ট অফ টাইম, তার হাতে সময় কম, সে সময় কম ছিল তার হাতে, সে লেট হয়ে গেছিল। সো শি ওয়াজ রানিং শর্ট অফ টাইম, সময়ের অভাব ছিল। তাই সময়ের অভাব, এই যে রটা আসছে তার জন্য কিন্তু অফ আসছে। ওকে, অ্যান অর্নিথোলজিস্ট ডিলস উইথ। অর্নিথোলজি এটাও কিন্তু রিপিট কোয়েশ্চেন। অর্নিথোলজি বার্ড নিয়ে কাজ করেন, বার্ডের উপর তার পরীক্ষা নিরীক্ষা। নেক্সট কোয়েশ্চেন, অ্যান ইনডিফ্যাটিগেবল পার্সন রিমেইনস। যাকে কখনোই যে ক্লান্ত হয় না, সে কেমন থাকে? সে আনটায়ার্ড থাকে, সে কিন্তু টায়ার্ড হয় না, আনটায়ার্ড থাকে, কখনো সে ক্লান্ত হয় না। আনহ্যাপি তো থাকেই না, আনসোশ্যালও এরকমও কিন্তু কিছু হয় না। আনরিলেন্টফুলও তেমন কিছু এখানে দরকার নেই, তেমন কিছু এটা এর সাথে যাবে না, ঠিক আছে। মানে রিলেন্টফুল মানে এখানে তুমি রিলেন্টিং হতে পারে, রিলেন্টফুলটা একটু ডাউট লাগছে, এটা হয়তো ভুল আছে অপশনটা। আনরিলেন্টিং মানে হচ্ছে যাকে সহজে হার স্বীকার করা যায় না, যে হার স্বীকার করে না। সো অপশন নাম্বার এ অ্যান্ড এটা হবে সঠিক উত্তর। ইনডিফ্যাটিগেবল, যে কখনোই ক্লান্ত হয় না, আনটায়ার্ড, ঠিক আছে। এরপরে যে ইডিয়ামটা আছে, হি স্টুড ইন হট ওয়াটার, এটা মানে বলতে বলেছে গরম জলে দাঁড়িয়ে আছে। গরম জলে দাঁড়িয়ে থাকাটা খুব একটা ভালো অভিজ্ঞতা নয়, যদি না সেটা শীতকাল হয়। তো গরম জলে থাকা মানে কি বলতে পারে, খুব একটা কমফোর্টেবল সিচুয়েশন নয়, হয়তো সিচুয়েশন প্রবলেম্যাটিক। সুতরাং অপশন নাম্বার এ যেটা আছে, ইন ট্রাবল অর ডিসগ্রেস,
লজ্জাজনক একটা সিচুয়েশন বা প্রবলেমের মধ্যে পড়েছে, এটা হবে সঠিক অপশন। অন্য যে কথাগুলো আছে, মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা হবে না। স্টেপড ইনটু বয়লিং ওয়াটার, গরম জলের মধ্যে পা দিয়ে দিয়েছে, এটা তো একদমই হবে না। ওয়াজ অ্যাংরি, প্রচণ্ড গরম ছিল, এটাও হবে না। যখন সে গরম জলে দাঁড়িয়ে আছে তার মানে হচ্ছে সে একটা বিপদের মধ্যে রয়েছে, সমস্যার মধ্যে রয়েছে। সো ইন ট্রাবল অ্যান্ড ডিসগ্রেস হবে। লাস্ট কোয়েশ্চেন, উই ডিডন্ট রিয়েলি ওয়ান্ট দ্যাট পার্টিকুলার হোটেল বাট ইট ওয়াজ আ কেস অফ হবসন্স চয়েস। আমরা পার্টিকুলার সেই হোটেলটা চাইনি, বাট কিছু করার নেই, হবসন্স চয়েস, মানে কিছু করার নেই, যে অপশনটা আছে তোমাকে সেটাই নিতে হবে। সো টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল আর নট আর নাথিং অ্যাট অল, যেটা অ্যাভেলেবল আছে সেটাই তোমাকে নিতে হবে, নাহলে কিন্তু তুমি অন্য কোনো কিছু পাচ্ছ না। আলটিমেটলি তোমার কাছে কোনো অপশন নেই, তুমি যেটা পাচ্ছ তোমাকে সেটাই নিতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা তখন তাকে হবসন্স চয়েস বলে থাকি। ওকে, সো টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল অর নাথিং অ্যাট অল। সো আজকের ভিডিওতে আমরা 2018 থেকে 2020 এই 3 বছরের প্রিলিমসের কোয়েশ্চেনের ইংরেজি পোর্শনটা 25টা করে 75টা কোয়েশ্চেন কিন্তু আমরা ডিসকাস করেছি, এবং আমি আশা করব তোমরা ক্লাসটা মন দিয়ে দেখবে। তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাকে সেটা লিখে জানাবে। আর পরবর্তী ক্লাসে অন্য যে প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনে ডেফিনেটলি আলোচনা করব। ক্লাসগুলো তোমরা মন দিয়ে দেখো, তোমাদের প্রিলিমসের প্রিপারেশনে ডেফিনেটলি এগুলো সাহায্য করবে। তোমাদের যদি অন্য কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই তোমরা আমাকে সেটা জানাবে। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।